আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের আমাদের আজকের যে দ্বিতীয় ক্লাস, সেই দ্বিতীয় ক্লাসে আজকে আমরা পড়ে হচ্ছে কেমিস্ট্রি। তোমরা অলরেডি কেমিস্ট্রিতে তিনটা চ্যাপ্টার পড়ে শেষ করে ফেলেছো। আজকে আমাদের চতুর্থ চ্যাপ্টার আমরা শুরু করব, সেকেন্ড পেপারের 4 নাম্বার চ্যাপ্টার তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমাদের মোটামুটি একটু আইডিয়া আছে। তো এইখানে মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাদের কি কি লাগবে না লাগবে এই ব্যাপারে আমরা আজকে জানার চেষ্টা করব। তো আগে হচ্ছে তোমাদের সাথে বায়োলজি ক্লাসে দেখা হয়েছে, আজকে কেমিস্ট্রিতে দেখা হচ্ছে। তো তোমরা কেমন আছো? সবাইকে সালাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। কেমন আছো জানাই দাও, আর আমাকে শুনতে পাচ্ছ কিনা ভালো করে এটা একটু জানাই দাও। হ্যাঁ, নাফি সালাম দিয়েছো, সাবরিনা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, ভালো আছো তোমরা সবাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টার। তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা আমরা দুইটা ক্লাসে ভাগ করার চেষ্টা করেছি। দুইটা ক্লাসে আমরা আম, তড়িৎ রসায়নের সাথে বিশ্লেষ্য, তারপরে পরিবাহিতা, এইসব ব্যাপার নিয়ে আজকে একটু কথা বলবো। সক্রিয়তা সিরিজ পর্যন্ত আজকে পড়বো। এরপরের দিন বিভিন্ন ধরনের সেল, সেই বিভিন্ন ধরনের সেলের কিভাবে কি কাজ করে, তাদের বিভিন্ন বিভব, এইসব নিয়ে পড়ার চেষ্টা করব আমরা। তো আমরা আজকে শুরু করি। আচ্ছা, হ্যাঁ, তোমরা ভালো আছো শুনে ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, তড়িৎ রসায়নের একদম শুরুতেই আমাদের জানতে হবে তড়িৎ রসায়ন বলতে আমরা অ্যাকচুয়ালি যে তড়িৎ বা বিদ্যুৎ, বিদ্যুৎ বলতে আমরা কি বুঝি? বিদ্যুৎ বলতে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহকে বুঝাই। ইলেকট্রনের প্রবাহই হচ্ছে তড়িৎ, এটা আমরা জানি। আচ্ছা, তো এখন এই যে তড়িৎ প্রবাহ বা যেটাই বলো, এটাকে ব্যবহার করে আমাদের বিভিন্ন ধরনের আমরা কি করতেছি, শক্তি উৎপাদন করতেছি। এই শক্তি উৎপাদন আমরা বিভিন্ন ধরনের সেলের মাধ্যমে করতে পারি। সেখানে কিছু সেলের কথা বলা হয়েছে, টর্চ লাইটে, শুষ্ক ব্যাটারি। আমরা জানি টর্চ লাইটে আমরা কি ব্যবহার করি, আমাদের যে ড্রাই সেল বা পকেট ব্যাটারি ব্যবহার করি। ক্যালকুলেটরে আমরা সোডিয়াম ক্লোরাইড, সরি, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, হার্ট পেসমেকার, ঘড়িতে লিথিয়াম ব্যাটারি। তোমরা অবশ্য মানে অলরেডি পড়ে এসেছো যে আমরা বায়োলজির 4 নাম্বার যে চ্যাপ্টার, জিওলজি 4 নাম্বার চ্যাপ্টারে পড়েছি হার্ট পেসমেকার সম্বন্ধে। হার্ট পেসমেকারে একটা ব্যাটারি ইউজ করা হয়, সেই ব্যাটারিটা কেমন ধরনের ব্যাটারি? লিথিয়াম ব্যাটারি। আমরা কিন্তু জানি সেটা কিন্তু রিচার্জেবল না, মানে কি, একবার যদি প্রবেশ করে দেওয়া হয় সেটা কিন্তু আর হচ্ছে তোমার চার্জ দেওয়ার ব্যাপার থাকে না। ওইটা হচ্ছে একটা লং টাইম, 5 থেকে 10 বছর থাকে। ল্যাপটপ, সেলফোন, ডিজিটাল ক্যামেরা, আমরা জানি এইসব ব্যাটারিতে, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, এগুলোতে আমরা কি করতে পারি, এগুলো কিন্তু আমরা চার্জ দিতে পারি। এগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, এগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তার মানে ব্যাটারি কিন্তু দুই রকমের হতে পারে। মানে লিথিয়ামের উপর যদি চিন্তা করো, এটা লিথিয়াম আর এটা হচ্ছে লিথিয়াম আয়ন। লিথিয়াম যে ব্যাটারি সেটা আমরা হার্ট পেসমেকারে দেখতে পারি, সেটাকে চার্জ দেওয়া যায় না। কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা, সেটা থাকে আমাদের এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছি, আমাদের ট্যাব, আমাদের ফোন, এগুলোকে আমরা তো চার্জ দিতে পারি। এটা সময় পর চার্জ কমে যায়, আবার চার্জ দিলে আবার চার্জটা বেড়ে যায়। এই যে রিচার্জেবল পাওয়ারটা, এটা কার আছে? লিথিয়াম আয়নের আছে। এছাড়াও আমরা কিছু হাইড্রোজেন ফুয়েল সেল, বিভিন্ন ফুয়েল সেলের সম্বন্ধেও এই চ্যাপ্টারে পড়বো। আচ্ছা, তো এখন আমরা পড়বো যে তড়িৎ পরিবাহী, সেই পরিবাহীটা কয় রকম ভাবে সে পরিবহন করতে পারে। পরিবাহীটা আমরা জানি, আমরা ছোটবেলা থেকেই মোটামুটি একটু জ্ঞান লাভ করেছি এই ব্যাপারে। সেটা হচ্ছে কি, পরিবাহীটা হতে পারে কিন্তু দুই ধরনের। একটা, সে নিজের ইলেকট্রনকে, যে মুক্ত ইলেকট্রনের পরিবহনের মাধ্যমেই সে তড়িৎ পরিবহন করতে পারে। অথবা সে যদি তরল কোনো পদার্থ হয়, বা যেটাকে আমরা বলতে পারি সেটা হতে পারে এটা সমযোজী, পোলার সমযোজী, অবশ্যই পোলার সমযোজী হতে হবে। বা হতে পারে কি, এটা আয়নিক যৌগ। এদের ক্ষেত্রে কি হতে পারে, এদের তরল অবস্থায় তারা কি করতে পারে, এদের আয়নের মাধ্যমে তারা কি করতে পারে, ইলেকট্রনের পরিবহন করতে পারে, মানে আয়নের পরিবহন করতে পারে। বেসিক্যালি অ্যাকচুয়ালি ইন দ্য এন্ড কি হচ্ছে, সে তড়িতের পরিবহন করতে পারে। তো আমরা দেখি, এই যে দেখো, বিদ্যুতের তার কি দ্বারা তৈরি? আমরা জানি মোটামুটি কপার ধাতু। এবং সেই কপার ধাতু অ্যাকচুয়ালি কি, এটা কয়েকটি ধাতুর সংমিশ্রণে তৈরি ধাতু সংকর। সব ধাতুই আমরা জানি কম বেশি তড়িৎ পরিবহন করতে পারে। আমাদের যত ধাতু সম্বন্ধে আমরা জানি, সকল ধাতুই তড়িৎ পরিবাহী। কিন্তু কিছু কিছু তো অধাতু কিন্তু কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে, বাট মোস্টলি তারা পারে না। কিন্তু সকল ধাতুই কম বেশি কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। তো এই যে আমি একটু আগে বললাম ধাতু ছাড়া কে, ধাতু ছাড়া আমরা জানি কার্বনের একটা বহুরূপ, কার্বনের বহুরূপ, সেটা হচ্ছে কি, গ্রাফাইট। গ্রাফাইট,
গ্রাফাইট আমরা কোথায় দেখেছি? গ্রাফাইট আমরা দেখেছি অনেক জায়গায় দেখেছি গ্রাফাইট। এছাড়া আমাদের যে পেন্সিলের যে কলম, পেন্সিলের যে যেটা দিয়ে আমরা যে লিখি বেসিক্যালি, সেটা কিন্তু কি গ্রাফাইটের তৈরি। গ্রাফাইট কিন্তু আমরা জানি কার্বন একটা অধাতু, কিন্তু গ্রাফাইট তারপরও কারেন্ট বা তড়িৎকে পরিবহন করতে পারে, কারণ তার যে গ্রাফাইটে আমরা জানি sp2 সংকরায়ন থাকে। এই sp2 সংকরায়ন থাকার কারণে শেষে একটি ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকতে পারে, তার ফলে সে কি করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে এই মুক্ত ইলেকট্রনকে ব্যবহার করে। এছাড়াও এসিড, ক্ষার, আয়নিক যৌগ এরা কি করতে পারে? এই যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, তারা কি করতে পারে? তড়িৎ চলাচল করতে পারে। কিভাবে করতে পারে? আমরা একটু আগেই বলেছিলাম, এই যে জলীয় দ্রবণগুলোর ক্ষেত্রে, বা ধরো এসিড, ক্ষার, আয়নিক যৌগ বিশেষ করে যদি চিন্তা করি আমরা, যেমন একটা NaCl, NaCl এর মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে? একটা সোডিয়াম থাকে, আর একটা কি থাকে? একটা ক্লোরাইড থাকে। তো এরা কি করে? এই যে আয়নের মাধ্যমে তারা কি করতে পারে? তড়িৎকে পরিবহন করতে পারে। তো এখন এই তড়িৎকে যে পরিবাহিতা, সেই পরিবাহিতা আমরা কি করে করতে পারি? ফার্স্ট অফ অল এদেরকে আমরা দুই ভাগে ভাগ করছি, যারা করতে পারে, যারা করতে পারে না। পারলে আমরা তাকে বলতেছি কি কন্ডাক্টরস বা পরিবাহী, যারা কন্ডাক্ট, বিদ্যুৎকে পরিবহন করতে পারে, কন্ডাক্টরস কারা? এই যে সকল ধাতুই, কপার ধাতু, গ্রাফাইট, এরা কি? এইটা একটা গুরুত্বপূর্ণ MCQ, আমরা একটু আগেই দেখলাম কার্বনের গ্রাফাইট যেটা, সেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে এটা আসতে পারে অধাতব পরিবাহী কোনটা? আমরা জানি গ্রাফাইট। এবং একই সাথে সাথে আমরা জানি ধাতু মোস্টলি কি থাকে? ধাতু থাকে হচ্ছে আমাদের কঠিন অবস্থায়, কিন্তু আমরা জানি একটা তরল ধাতু কিন্তু আমাদের আছে, সেটার নাম কি? মার্কারি বা পারদ। তাহলে তরল মার্কারি বা পারদ কি করতে পারে? তরল মার্কারি বা পারদ কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে। সে কিন্তু, আমরা একটু পরেই দেখবো, বিদ্যুৎ পরিবহনের দুইটা রূপ আছে। সেটা হতে পারে ইলেকট্রনীয় বা তড়িৎ পরিবাহী, যেটা হচ্ছে আমার ধাতুর যেটা ফলো করে, আর একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আয়ন ভূমিকা রাখে, কিন্তু সেখানে তরলের ব্যাপার থাকে। কিন্তু তরল হওয়ার পরেও এই যে পারদ বা মার্কারি কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী, নট ইলেকট্রোলাইটিক পরিবাহী, সেটা আমরা একটু পরেই দেখবো। এছাড়াও আছে কি তড়িৎ অপরিবাহী, যারা তড়িৎ পরিবহন করতে পারে না। আমরা জানি এরকম, এদেরকে আমরা বলতে কি ইনসুলেটর। যেমন ইলেকট্রিক তারের উপর যে আমরা প্লাস্টিক বা রাবারের যে আবরণ দিয়ে দিচ্ছি, সেটা কি করতেছে? ইনসুলেট করতেছে। তার ফলে কি হয়? ওই তারটাকে যদি তুমি বাইরে থেকে ধরো, মানে আহ, আমরা যে রাবারটাকে যদি ধরি, তাহলে কিন্তু আমরা কিন্তু ইলেকট্রিকিউটেড, মানে আমরা কিন্তু, মানে কি বলবো, শক, যেটা বাংলায় বলা যায়, শক খাই না। কারণ কি? সে হচ্ছে অপরিবাহী। আচ্ছা, এছাড়াও আমাদের এই যে তড়িৎ পরিবাহী আমরা একটু আগে যে পড়লাম, সেই তড়িৎ পরিবাহী আবার কয় রকমের হতে পারে? এই তড়িৎ পরিবাহী আবার হতে পারে তিন রকমের। খুবই খুবই ইম্পর্টেন্ট, পরিবাহী আবার তিন রকমের হতে পারে। সেই তিন রকম কে কে? তিন রকমের মধ্যে একজন আছে সুপরিবাহী। নাম থেকে বুঝতে পেরেছে, গুড কন্ডাক্টর। মানে এটাকে, এর মধ্যে সব ধাতুরা থাকবে, যেসব ধাতু সহজে বিদ্যুৎ পরিবহন করে, সুপরিবাহী। অর্ধ পরিবাহী, যেটাকে আমরা বলি সেমি কন্ডাক্টর। তোমাদের এটা ফিজিক্সে তোমরা এটা পড়ো, সেমি কন্ডাক্টর, খুবই ইম্পর্টেন্ট এটা। তোমরা কেমিস্ট্রির পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারেও পড়েছো। আমাদের কারা কারা সেমিকন্ডাক্টর, কয়েকটা সেমিকন্ডাক্টরের নাম কি লিখতে পারবো আমরা? যদি লিখতে পারি তাহলে আমরা একটু কমেন্টে করে দিই কয়েকটা সেমিকন্ডাক্টরের আমরা নাম লিখতে পারি কিনা। সেমিকন্ডাক্টর কারা? সেমিকন্ডাক্টর হচ্ছে তাদের কন্ডাক্টিং পাওয়ারও আছে, মানে তারা কি বিদ্যুৎ পরিবহন, মানে তড়িৎ পরিবহনও করতে পারে। আবার কখনো কখনো তড়িৎ পরিবহন করেও না, মানে কোনো কোনো সময় করে, কোনো কোনো সময় করে না। সেটা বিশেষ করে আমরা ডিপেন্ড করে, আমরা জানি যখন এই যে তড়িৎ, আহ, এই যে বলা হচ্ছে কি তড়িৎ পরিবাহী ও তড়িৎ অপরিবাহী, ইনসিডেন্টের দুইয়ের মাঝামাঝি যে পরিবাহিতা, তাকে আমরা বলতেছি কি অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। তো কয়েকটা সেমিকন্ডাক্টরের নাম কি আমরা লিখতে পারবো? হ্যাঁ, নাফিস বলেছো জার্মেনিয়াম, সিলিকন। আরগুলোর নাম কি আমরা জানি? জার্মেনিয়াম সিলিকন তো আমাদের এখানেই দেখা যাচ্ছে, আমরা জানি সেটা হচ্ছে 14 নম্বর গ্রুপের। হ্যাঁ, অহনাও জার্মেনিয়াম সিলিকন। জার্মেনিয়াম সিলিকন ছাড়া আর কিছু কি আমরা বলতে পারি? জার্মেনিয়াম, সিলিকন, টেলুরিয়াম, বোরন, এরকম 7টা অর্ধপরিবাহীর নাম কিন্তু তোমাকে তোমার কেমিস্ট্রি বইতে আছে, এবং একই সাথে সাথে তোমার ফিজিক্স বইতেও আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। নিচের কোনটি অর্ধপরিবাহী? আমাদের প্রত্যেকটা অর্ধপরিবাহী সম্বন্ধে জানতে হবে। এর মধ্যে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জার্মেনিয়াম এন্ড সিলিকন। তোমরা অনেকেই লিখেছো জার্মেনিয়াম সিলিকন। হ্যাঁ, তামান্নাও বলেছো জার্মেনিয়াম সিলিকন। জার্মেনিয়াম আর সিলিকন কিন্তু গুরুত্বপূর্ণ অর্ধপরিবাহী। এছাড়াও অর্ধপরিবাহী আছে, বোরন আছে, তারপরে সিলিকন, জার্মেনিয়ামের কথা তো আমরা বললামই। সাথে সাথে আমাদের এখানে
অ্যাস্টাটাইন আছে, তারপরে হচ্ছে তেলুরিয়াম আছে, এগুলোর নাম কিন্তু আমাদেরকে জানতে হবে। এছাড়াও একটা জিনিসের একটু শর্ট ভাবে জানতে হবে, এই যে দেখো ডেন্টাল অ্যাডমিশন কিন্তু এসেছে এই কোশ্চেন, যে জার্মেনিয়াম এবং এই যে সিলিকন যে একটা অর্ধপরিবাহী, সেটা কিন্তু ডেন্টাল অ্যাডমিশনে আসা কোশ্চেন। এরপরে আসে হচ্ছে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর কি? এটা একটা নতুন ধরনের জিনিস, সেটা একটা সংকর ধাতু বা সংকর ধাতুর অক্সাইড। তারা কি করতে পারে? তাদের একটা সন্ধি তাপমাত্রা, একটা ট্রানজিশন টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারের নিচে তার মধ্যে কোনো রোধ থাকে না। আমরা জানি তড়িৎ পরিবাহের ক্ষেত্রে বাধা দেয় কে? রোধ, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি? বিদ্যুৎ পরিবাহীকে কমিয়ে দেয়। তো কিছু কিছু পদার্থ আবিষ্কার করা হয়েছে যার একটা তাপমাত্রার নিচে কোনো রোধই থাকে না। যদি রোধ না থাকে তাহলে সে কি করতে পারে? প্রচুর পরিমাণে তড়িৎকে পরিবহন করতে পারে। একে আমরা বলতেছি সুপার কন্ডাক্টর। এই যে এর একটি সন্ধি তাপমাত্রা থাকে, এর থেকে নিচে তাদের মধ্যে কোনো রোধ থাকে না। এর মধ্যে আছে এই যে Nb3, দুইটার নাম আমরা জানবো, Nb3, এবং আমরা জানবো এই যে ইট্রিয়াম ব্যারিয়াম কপার অক্সাইড, YbA2। তো এই দুইটার নাম জানতে হবে, এইটার নাম একটু ভালো করে জানবো আমরা, Nb3Ge। এবং এইখানে এই দুইটারই যে ট্রানজিশন টেম্পারেচার, এইটা একটু জানতে হবে। এইটার ক্ষেত্রে ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে 90 কেলভিন, এবং যেটা কিন্তু আমরা জানি খুবই নিম্ন তাপমাত্রা, এবং এটার ক্ষেত্রে আরো কম, মাত্র 23.2 তো এই দুইটার ক্ষেত্রে ট্রানজিশন টেম্পারেচার। হ্যাঁ, নাবিলা বলেছে আর্সেনিক, হ্যাঁ আর্সেনিকও কিন্তু একটা সেমিকন্ডাক্টর। আচ্ছা, তো এই দুইটার আমরা সন্ধি তাপমাত্রা দেখতে পারলাম। সন্ধি তাপমাত্রা কত আমাদের জানতে হবে এই দুইটার ক্ষেত্রে, একটু কষ্ট করে। আচ্ছা, এবং এসব সুপার কন্ডাক্টরের মধ্যে দিয়ে শক্তির অপচয় ছাড়াই তড়িৎ অনায়াসে চলতে পারে। কেন? কারণ এর মধ্যে কোনো রোধ নেই। আচ্ছা, এখন আসলে তড়িৎ পরিবাহীর প্রকারভেদ। তড়িৎ পরিবাহী কয় রকমের হতে পারে? তড়িৎ পরিবাহী দুই রকমের হতে পারে। আমরা একটু আগেই বললাম, সে হতে পারে ধাতব পরিবাহী, সে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে পরিবহন করতে পারে, অথবা আয়নের মাধ্যমে পরিবহন করতে পারে, তাকে আমরা বলতেছি কি? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো এখন এই ইলেকট্রনই আমরা একটু বললাম, তারা কি? ধাতব পরিবাহী। এরা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান করবে, ইলেকট্রনের আদান প্রদান করবে, সহজ বাংলায় ইলেকট্রনের আদান প্রদান করবে। এদের ক্ষেত্রে আমরা কি দেখব? এদের সবসময় আমরা জানি ফ্রি ইলেকট্রন থাকবে, এক বা একাধিক সঞ্চারণ ইলেকট্রন থাকবে। তারপরে কি হচ্ছে? আহ এইসব তড়িৎ বিশ্লেষণ। এবং এরপর দেখো, আমাদের কিছু কিছু ক্ষেত্রে কি হতে পারে? এরা হচ্ছে, আমরা প্রথম যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহের ক্ষেত্রে। কিন্তু এরা যখন আম, এই যে দেখো দেখো বলা হয়েছে, এসব তড়িৎ বিশ্লেষ্য আয়নিক যৌগ গলিত অবস্থায় জ্বলিত দ্রবণে এদের উভয় প্রকার আয়নগুলো কেলাস বা লেটিস বা কেলাস জাই থেকে মুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন রূপে তরল মাধ্যমে সঞ্চারল অবস্থায় থাকে। তখনও সে কিন্তু তার কি করতে পারে? তার যে তড়িৎটাকে সেটা সে পরিবহন করতে পারে। লাস্ট পয়েন্ট আমরা যেটাকে বলতেছি, সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার যে পয়েন্ট, যেটা আমরা একটু আগে বললাম, যে দুই রকম ভাবে আমরা করতে পারি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী জলীয় দ্রবণে আয়নিক যৌগ। আমরা একটু আগে দেখলাম সোডিয়াম ক্লোরাইড বা পোলার সমযোজী যৌগ, যেই সব সমযোজী যৌগের ক্ষেত্রে পোলারিটি দেখা যায়। কিছু আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমযোজী হওয়ার পরেও কেউ একটু বেশি ধনাত্মক হয়ে যায়, কেউ একটু বা বেশি ঋণাত্মক হয়ে যায়। এই যে একটু হালকা পোলারিটির সৃষ্টি হয়, তাদের ক্ষেত্রেও কি হয়? এই যে একটা আয়নিক ব্যাপার তৈরি চলে আসে। এইদের ক্ষেত্রে কি হয়? সমযোজী ধনাত্মক ও ঋণাত্মক আয়নগুলো যথাক্রমে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন করে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারতেছি কিসের মাধ্যমে? রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎ পরিবহন করতে থাকে, তাই এরূপ তড়িৎ পরিবাহীকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আমরা কি দেখব? তড়িৎ বিশ্লেষ্য, তাদের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে। আচ্ছা, এখন আমরা একটু আগে আমরা যে আম, দেখলাম যে পরিবাহী আবার 3 রকমের। তার মধ্যে কেউ ছিল হচ্ছে কি? পরিবাহী, মানে সুপরিবাহী, অর্ধপরিবাহী, আর সুপার কন্ডাক্টর। ঠিক সেরকম এই তড়িৎ বিশ্লেষ্য যারা, তাদেরকেও আমরা আবার 3 ভাগে ভাগ করছি। তাদেরকেও আমরা 3 ভাগে ভাগ করছি। কারা? কিছু কিছু আছে তারা একদম, আমরা জানি যেহেতু এখানে আয়নের দ্বারা পরিবহন হচ্ছে, তার মানে যে সবচেয়ে বেশি আয়নিত হয়ে যাবে, আমরা বুঝতে পারতেছি যে আয়নিক যৌগ। যেমন ধরো খুবই সহজভাবে বলতে পারি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড খুব ইজিলি ভেঙে যেতে পারে সোডিয়াম এবং ক্লোরাইডে। তার ফলে কি হবে? যে যত বেশি আয়নিত হয়, তার তড়িৎ বিশ্লেষ্য ক্ষমতা বা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তড়িৎ পরিবহনের ক্ষমতা তত বেশি, তাকে আমরা বলি সবল তড়িৎ বিশ্লেষ্য। এছাড়াও হতে পারে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আবার হতে পারে
তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য তোমরা নিজেরাই বুঝতে পারতেছো, যারা জলীয় দ্রবণে আয়নিত হয় না বা বিভাজিত হয়ে যায় না, বিশ্লেষিত হয় না, তার ফলে তারা কি করতে পারে না, তড়িৎ পরিবহন করতে পারে না, তখন তাদেরকে আমরা কি বলি, তখন আমরা তাদেরকে বলি তড়িৎ অবিশ্লেষ্য। এই তিনটি শ্রেণীতে আমরা তাদেরকে ভাগ করি। একটু আগে আমরা বললাম যারা খুব বেশি পরিমাণে, এই যে 70 থেকে 100% আয়নিত হয়ে যায়, তাদেরকে আমরা বলি সবল তড়িৎ বিশ্লেষ্য। কি কি উদাহরণ একটু আগে আমরা দেখলাম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সাথে আসবে পটাশিয়াম ক্লোরাইড। এখানে মোস্টলি আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাসিড দেখতে পাচ্ছি, অ্যাসিড, লবণ, এরা এই যে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি খুব বেশি পরিমাণে ভেঙে যায়, খুব বেশি পরিমাণে ভেঙে যাওয়ার ফলে কি করতে পারে, সে বেশি বেশি তড়িৎ পরিবহন করতে পারে। আবার কেউ কেউ আছে 1 থেকে 10% আয়নিত হয়, তাদেরকে আমরা বলি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাদের উদাহরণ কি, এই যে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড, এইসব। আবার একটু আগেই বললাম আমরা কেউ কেউ একদমই বিভাজিত হতে পারে না, তাদেরকে আমরা কি বলি, তড়িৎ অবিশ্লেষ্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে আছে চিনি দ্রবণ মানে সুক্রোজ, আমাদের এই যে চিনি দ্রবণ, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন সমূহ, এইগুলো কিন্তু কি তড়িৎ অবিশ্লেষ্য। এই যে পার্টটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কে কে তড়িৎ খুবই ভালোভাবে বিশ্লেষ্য, মানে সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ কারা, এবং তড়িৎ অবিশ্লেষ্যের উদাহরণ কারা, তোমাকে এই তিনটাই জানতে হবে। আমাদের কি কি জানতে হবে, কারা কারা খুব বেশি আয়নিত হয়ে যায় তারা সবল, যারা কম, খুবই কম, তারা হচ্ছে আমরা দুর্বল, আর যারা একদমই হয় না তারা হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য। উদাহরণ কি, আমাদের আমাদের হচ্ছে চিনি দ্রবণ মানে সুক্রোজ, অ্যালকোহল এবং তরল হাইড্রোকার্বন, চিনি দ্রবণ সুক্রোজ, C12H22O11। আচ্ছা, তো এরপরে আমরা জানবো কিছু জিনিস, এটা ছোট ছোট জিনিস, এই যে একটু আগে আমরা অলরেডি পড়েছি। মুক্ত ইলেকট্রন গুলোই, এই যে আমাদের ধাতব বন্ধনের মধ্যে কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, তারাই তড়িৎ পরিবহন বেসিক্যালি করে। এবং কঠিন আয়নিক যৌগের দেখো, চিন্তা করো, আয়নিক যৌগ সে কখন তড়িৎ বিশ্লেষ্যভাবে তড়িৎ পরিবহন করতে পারে, যখন সে তরল অবস্থায় থাকবে, তার দুইটা আয়ন আলাদা হয়ে যেতে পারবে। মানে সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করে, যখন সোডিয়াম ধনাত্মক আয়ন, ক্লোরাইড ঋণাত্মক আয়ন আলাদা হয়ে যেতে পারবে, তখনই কিন্তু সে এই যে বিদ্যুতের পরিবহন করতে পারবে। কিন্তু কঠিন অবস্থায় তো সে বিভাজিত হতে পারতেছে না, তখনও কিন্তু সে এটা করতে পারে না, বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কঠিন আয়নিক যৌগের ক্লাস জড়িতে ঋণাত্মক ও ধনাত্মক আয়ন আবদ্ধ অবস্থায় থাকে, একটু আগে যেটা বললাম, এদের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই কঠিন আয়নিক যৌগ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। তো অপশনে যদি আসে NaCl, কঠিন NaCl, সে কি তড়িৎ বিশ্লেষ্যভাবে পরিবহন করতে পারবে? আমাদের উত্তর হবে না। তরল NaCl কিন্তু সেটা পারবে। কঠিন আয়নিক যৌগ তড়িৎ অপরিবাহী, কিন্তু সে যখন দ্রবণে বা গলিত অবস্থায় থাকে তখন কিন্তু সেটা পারে। এটা আমরা এতক্ষণে বুঝলাম। একটু আগে আমরা পড়েছি গ্রাফাইট একটি কার্বনের বহুরূপ, তাকে sp2 অবস্থায় কার্বনের মুক্ত ইলেকট্রন থাকার ফলে সে কি করতে পারে, তড়িৎ পরিবাহী হয়। এবং সে হলো কি, একটি স্পেশাল গ্রাফাইট হলো অধাতব ইলেকট্রনীয় পরিবাহী, অধাতব ইলেকট্রনীয় পরিবাহী। ব্যতিক্রম কি, আমরা একটু আগে এটাও পড়েছি, পারদ বা মার্কারি সে তরল হলেও সে কিন্তু এটা ইলেকট্রনীয় তরল তড়িৎ পরিবাহী, সে কিন্তু ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী, সে কিন্তু ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবাহী নয়। এটা আমরা অলরেডি পড়ে এসেছি। এখন আসো তাদের মধ্যে পার্থক্য কি, এই পার্থক্যটা আমাদের জন্য জানতেই হবে, পার্থক্য জানতেই হবে আমাদের। একটু আগে আমরা পড়ে এসেছি, একজনের ক্ষেত্রে, ধাতবের ক্ষেত্রে সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহিত হয়, আর তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আয়নের দ্বারা পরিবাহিত হয়। আমরা একটু আগে দেখেছি আয়নের দ্বারা পরিবাহিত হয়। এবং ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ প্রবাহ একটা ভৌত প্রক্রিয়া, এটা মানে নিজেদের একটা ফিজিক্যাল প্রসেসই এটা ঘটে। কিন্তু এর ফলে কি হয়, এর ফলে জাস্ট তাপমাত্রার পরিবর্তন ঘটে, এর ফলে জাস্ট তাপমাত্রার পরিবর্তন ঘটে, এখানে কোনো ইলেকট্রনের গ্রহণ বর্জন কিছুই ঘটে না। অপরদিকে আমরা যদি তড়িৎ বিশ্লেষ্যর কথা চিন্তা করি, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তড়িৎ পরিবহন একটা রাসায়নিক প্রক্রিয়া, এখানে রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে বলেই এখানে ইলেকট্রনের গ্রহণ বা বর্জন ঘটে। এখানে ইলেকট্রনের গ্রহণ বা বর্জন ঘটে কোন ক্ষেত্রে, তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে। তো আমরা এরকম একটা করে ফেলতে পারি, সেটা হচ্ছে ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এরকম তোমাদের একটা খাতায় আলাদা করে লিখে রাখতে পারো তোমরা, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এদের পাঠ্যগুলো, এই যে ধাতব একটা হচ্ছে ইলেকট্রনের দ্বারা, আর একটা আয়নের দ্বারা, একটা ভৌত প্রক্রিয়া, এটা রাসায়নিক প্রক্রিয়া, এটা আমাদের এভাবে একটা পার্থক্য করে তোমার খাতায় তুমি লিখে ফেলতে পারো। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়,
তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। রোধ বৃদ্ধি পেলে আমরা জানি ধাতব পরিবাহী তো ইলেকট্রন দ্বারা তার তড়িৎ পরিবহন করে, তখন কি হয়, রোধটা বেড়ে যায়, তড়িৎ পরিবহন কমে যায়। এই যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির পরে তড়িৎ বিশ্লেষ্যর তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। কেন? আমরা যদি তড়িৎ বিশ্লেষ্যর কথা চিন্তা করি, তড়িৎ বিশ্লেষ্য একটা দ্রবণে কি থাকে, ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন থাকে। এই ঋণাত্মক আয়ন এবং ধনাত্মক আয়ন যখন তাপমাত্রা বেড়ে যায় তখন তাদের গতি বৃদ্ধি পেয়ে যায়। গতি বৃদ্ধি পেয়ে গেলে তড়িৎ পরিবহনও বেড়ে যায়। তো ধাতব পরিবাহীর ক্ষেত্রে কোন সূত্র কাজ করে? ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র কাজ করে। কুলম্বের সূত্র কাজ করে, কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে কাজ করে হচ্ছে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। আচ্ছা, এবং আমরা জানি যেহেতু আয়নিক মানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী একটা দ্রবণের মধ্যে থাকে, তার মধ্যে যে পরিবহন আয়নের মাধ্যমে যেহেতু হচ্ছে, সেই পরিবহনের মাত্রা তুমি যদি ধাতব পরিবাহীর কথা চিন্তা করো তার তুলনায় অনেক অনেক কম। ধাতব পরিবাহী খুব ইজিলি অনেক বেশি পরিমাণ তড়িৎকে পরিবহন করতে পারে। এই কারণে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে বিদ্যুতের তার সেটা কিন্তু কি এই যে ধাতব পরিবহনের মাধ্যমেই কাজ করে। ইলেকট্রন পরিবাহীতে তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুলনায় অনেক গুণ বেশি। তার মানে এটা হচ্ছে বেশি পাওয়ারফুল। এবং ধাতব পরিবাহীগুলো ধাতু অথবা গ্রাফাইট কার্বন হয়, অপরদিকে তড়িৎ বিশ্লেষে আয়নিক যৌগ বা পোলার সমযোজী যৌগ হয়, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে নিচের কোনটি অপরিবাহী? গুহ স্যারের আসা বইয়ের কোশ্চেন এবং ডেন্টালে আসা কোশ্চেন, এটার অ্যান্সার আমাকে জানায় দাও তাহলে তোমরা। হ্যাঁ, নাফিস সবার আগে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। হুম, সবার সঠিক উত্তর, নাবিলা, সাবরিনা, নাফিস, হ্যাঁ, অন্তর, সবারই সঠিক উত্তর। আমরা জানি কোনটি অপরিবাহী? কাঁচ। আমরা জানি অ্যালুমিনিয়াম, সিলিকন এবং তামা। অ্যালুমিনিয়াম এবং তামা দুইজন তো সুপরিবাহী, এবং সিলিকন হচ্ছে আমরা একটু কি দেখেছি অর্ধপরিবাহী। কাঁচ কাঁচ কিন্তু বেসিক্যালি একটা অপরিবাহী। আচ্ছা, কোনটি অর্ধপরিবাহীর উদাহরণ? কোনটি অর্ধপরিবাহীর উদাহরণ? এটা ডেন্টালে আসা কোশ্চেন। আমরা ওই বলেছিলাম অর্ধপরিবাহীর ওই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কোনটি অর্ধপরিবাহী? শুধু তাই না, ওই যে বিশ্লেষ্যর যে পার্টটা, কে সবল কে দুর্বল কে অবিশ্লেষ্য, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার কি হবে? আমরা একটু আগেই বললাম তড়িৎ অর্ধপরিবাহী কে সিলিকন। সিলিকন, এই যে Nb3 জার্মেনিয়াম যেটা, এটা এটা কিন্তু একটা অ্যালয় হিসেবে থাকে, এইটা হচ্ছে আমাদের সুপার কন্ডাক্টর। আচ্ছা, কোনটি সুপরিবাহী নয়? কোনটি সুপরিবাহী নয়, এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, নাফিস, সিনথিয়া, সঠিক উত্তর। আমরা জানি সুপরিবাহী নয় কে? কার্বন। কার্বন একটি অধাতু, সে কিন্তু সুপরিবাহী, মেডিকেলে আসা কোশ্চেন 15-16 সালে। আচ্ছা, তো এখন আমরা পড়বো তড়িৎ বিশ্লেষ্যর পরিবাহিতা। এইখানে অনেক কথা লেখা আছে, কিছু কিছু জিনিস আমাদের জানলেই হবে। আচ্ছা, তামান্না বলেছো সি। না, সি কিন্তু না, সিলভার একটা ধাতু, সিলভার একটা তড়িৎ পরিবাহী ধাতু, খুব ভালোভাবে সে পরিবহন করতে পারে। কার্বন অধাতু, সে কিন্তু পরিবহন করতে পারে না। হ্যাঁ, তামান্না ঠিক আছে, হ্যাঁ কার্বন। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, এই পরিবাহিতা আমরা কি দ্বারা মাপি? এটা আমাদেরকে একটু ছোট ভাবে পড়তে হবে। আমরা তো আহ, যখন ধাতব পরিবাহীর ক্ষেত্রে মাপি তখন কিন্তু আমরা রোধ মাপতে পারি। আমরা রোধ থেকে আমরা সেখান থেকে তার পরিবহনটা কত সেটা মাপতে পারি, কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কিন্তু আমরা রোধটা মাপতে পারি না। আমরা পরিবাহিতাটাকে মাপতে পারি। তো এই পরিবাহিতাটা আমরা কিভাবে, এই যে তড়িৎ পরিবাহীর সংজ্ঞা কি, এই যে আয়নিক যৌগের জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ বিদ্যুৎ পরিবহনের ক্ষমতাকে আমরা বলতেছি কি? তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। সে বেসিক্যালি কতখানি বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে, তাই হচ্ছে তার পরিবাহিতা বা কন্ডাক্টিভনেস। এই পরিমাণগতভাবে তড়িৎ বিশ্লেষ্যের যে রোধের ব্যস্তানুপাতিকই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। মানে কি? রোধের ব্যস্তানুপাতিক, রোধের বিপরীত যে মানটা সেটাই হচ্ছে তার পরিবাহিতা। তাহলে রোধ কাকে বলে? এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে আয়নগুলো দ্বারা তড়িৎ বহনের বিরুদ্ধে যে পরিমাণ বাধা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে বেসিক্যালি রোধ। তাহলে কারো যদি রোধ হয় আর, পরিবাহিতা যদি হয় এল, তাহলে আমরা জানি
তার পরিবাহিতা হবে এই যে রোধের বিপরীত রাশি। সেই ক্ষেত্রে আমরা এই যে পরিবাহিতার একক হচ্ছে রোধের বিপরীত রাশি, এবং সিজিএস এককে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এককে এই পরিবাহিতার একক হচ্ছে কি ওহম ইনভার্স। ওহম ইনভার্স এটা হচ্ছে আমাদের পরিবাহিতার একক। ওহম ইনভার্সকে উল্টাভাবে আমরা এমএইচও, এমএইচও যেহেতু ইনভার্স তাহলে এমএইচও হিসেবেও লেখা হয়, তাই আমরা এটাকে আবার এইভাবেও লিখতে পারি। তাহলে এই তিনটাই হচ্ছে কি সিজিএস এককে, তিনটাই হচ্ছে সিজিএস এককে আমাদের পরিবাহিতার একক। আরেকটা একক আমাদের সম্বন্ধে জানতে হবে, সেটা কি এসআই একক। এসআই মানে ইন্টারন্যাশনাল যে এককে, এটাকে আমরা বলি সিমেন্স। সিমেন্স 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 তাহলে ইন্টারন্যাশনাল এককে সিমেন্স দ্বারা পরিবাহিতা বোঝানো হয়। তার মানে সিমেন্স যা মিন করে, এক সিমেন্স যা মিন করে সেইটা একই কথা, এমএইচও সেম জিনিস মিন করে, ওহম ইনভার্স সেম জিনিস মিন করে। তাহলে এই চারটা জিনিস সেম জিনিসই মিন করে, এই যে সেটাই লেখা আছে তোমার বইতে, এই যে 1 সিমেন্স ইকুয়াল টু 1 ওহম ইনভার্স বা 1 এমএইচও, এইটাই তোমাকে এখান থেকে জানতে হবে। এবং তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কার সূত্র মেনে চলে? তড়িৎ প্রবাহ ওহমের সূত্র মেনে চলে। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন কার সূত্র মেনে চলে? ওহমের সূত্র মেনে চলে। এরপরে রোধের কথা বলা হয়েছে, এটা আমরা বলছি কঠিনের বেলায় তো আমরা রোধকে পরিমাপ করতে পারি, কিন্তু তড়িৎ বিশ্লেষের খেলায় আমরা কি করতে পারি? রোধের পরিবর্তে পরিবাহিতা পরিমাপ করতে পারি। এটাকে আমরা সেটাই বললাম, রোধ যেহেতু আমরা পরিমাপ করতে পারতেছি না, আমরা তখন কি করি? পরিবাহিতা পরিমাপ করি। এবং পরিবাহিতার একক হচ্ছে কি? পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স বা ওহম ইনভার্স 1। আচ্ছা, এখন তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতার প্রকারভেদ, জাস্ট নাম তিনটা আমরা জানবো। এটার পরিবাহিতা তিন রকম হতে পারে। তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আপেক্ষিক পরিবাহিতা হতে পারে, তুল্য পরিবাহিতা হতে পারে, এবং মোলার পরিবাহিতা হতে পারে। তোমরা দেখেই বুঝতে পারতেছো, আপেক্ষিক মানে এখানে কোনো আমরা ঘনমাত্রার ব্যাপারটা মানে গণনায় নিব না। যেটা তুল্য পরিবাহিতা, এখানে আমরা ইকুইভ্যালেন্ট ভর বা তুল্য ভরকে নিয়ে এখানে আমি তার কতখানি পরিবাহিতা সেটা নির্ণয় করব। আর মোলার, এক মোলের ক্ষেত্রে বা অত মোলের ক্ষেত্রে কত পরিবাহিতা, সেটা এই তিনটা ভাবে আমরা বের করতে পারি। তো আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আমাদের কি জানতে হবে? আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আমাদের জানতে হবে, এইখানে একটা সূত্রই জাস্ট জানতে হবে, সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার সূত্র হচ্ছে আর সমানুপাতিক L/A। এটুকু আমাদের জানতে হবে। এখানে আমরা এই যে সমানুপাতিকটা ওঠানোর জন্য একটা ধ্রুবক আনি, সেটাকে আমরা বলতেছি রো। এই রোটা কি? এই রো হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের ধ্রুবক। এবং এই আপেক্ষিক রোধের ক্ষেত্রে আমাদের তোমাদের এইখানে যেই জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে আমাদের এই আপেক্ষিক পরিবাহিতা কি দ্বারা প্রকাশ করা হয়? আপেক্ষিক পরিবাহিতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট এটুক জানলেই আমাদের চলবে। আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি। আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি। এবং এখানে আমরা আপেক্ষিক রোধ, যেটা রো বললাম, রো এর যেটা বিপরীত রাশি আমরা একটু কি দেখলাম, রোধের বিপরীত রাশি পরিবাহিতা। তো আপেক্ষিক রোধের বিপরীত রাশি হবে কি? আপেক্ষিক পরিবাহিতা। তো কাপ্পার কথাটা আমাদের এখান থেকে জেনে নিলাম। এরপরে এইখানে একটা কোশ্চেন আছে যে এসআই এককে আমাদের আহ আহ, পরিবাহিতার একক কোনটি? আমরা একটু আগে দেখে আসলাম, সেটা কি ছিল? সিমেন্স। সেটা কি ছিল? সিমেন্স। তো আপেক্ষিক পরিবাহিতার একক তাহলে কি হবে? আপেক্ষিক পরিবাহিতা, এই যে আমরা যে সিজিএস এককের ক্ষেত্রে আমরা চিন্তা করি বা সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পার একক হবে কি? আপেক্ষিক পরিবাহিতার কাপ্পার একক হবে, জাস্ট এই জিনিসটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স বা এমএইচও সেন্টিমিটার ইনভার্স। আমাদের জাস্ট এইটুকি জানতে হবে যে আমাদের আপেক্ষিক পরিবাহিতার একক হচ্ছে এমএইচও ডট এমএইচও ইন্টু সেন্টিমিটার ইনভার্স বা ওহম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1। আর এসআই এককের যদি আমরা চিন্তা করি, আমরা জানি এসআই এককে ওহম ইনভার্স 1 কি আমরা বলি কি? সিমেন্স বলি। তাহলে সেম জিনিসটাই কি হবে? সিমেন্স মিটার ইনভার্স 1, কারণ আমরা এসআই এককে দৈর্ঘ্যকে মিটার দ্বারা প্রকাশ করি, তাই আমাদের এসআই এককে আপেক্ষিক পরিবাহিতার একক কি হবে? সিমেন্স মিটার ইনভার্স 1। এই দুইটা জিনিস জানলেই আমাদের চলবে। কাপ্পার কথা জানতে হবে, জানতে হবে তার সিজিএস এককটা কি আর এসআই এককটা কি। সিজিএস এককটা কি আর হচ্ছে আমাদের এসআই এককটি, জাস্ট এই জিনিসটা আমরা একটু দেখে নিতে পারি। এই যে কাপ্পা ইকুয়ালস টু 1/r ইন্টু L/A, এটি একটু মাথায় রাখতে পারি। এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, তাও আমরা একটু মাথায় রেখে দিলে আমাদের জন্য এনাফ।
আচ্ছা, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কোন তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা নিম্নোক্ত কি কি জিনিসের উপরে নির্ভর করে। খুবই খুবই ইম্পর্টেন্ট। তার পরিবাহিতা কি কি জিনিসের উপরে নির্ভর করবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তার আয়নের সংখ্যা, তড়িৎ বিশ্লেষ্যের আয়ন বেশি থাকলে বেশি পরিবহন, চার্জের সংখ্যা, আয়নের আকার কেমন, গতিবেগ কেমন, তাপমাত্রা, গাঢ়ত্ব, দ্রাবকের প্রকৃতি, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এখানে কি করতে পারে, তার এই যে বিশ্লেষণের পরিবহনের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এটা প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে জানতে হবে। আমাদেরকে জানতে হবে সেখানে আয়নের সংখ্যা কয়টা, চার্জ কেমন, আকার কেমন, গতি কেমন, তাপমাত্রাটা কেমন, বেশি না কম, দ্রবণের গাঢ়ত্ব কেমন, দ্রাবকের প্রকৃতি কেমন। দ্রাবকের প্রকৃতি কিভাবে ভূমিকা রাখে, দ্রাবকের প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ দ্রাবক এক এক রকম হলে দ্রবণ বা দ্রব্য সেখানে ভিন্ন ভিন্ন ভাবে বিভাজিত হয়ে যায়। এইটাই বলা হয়েছে। দেখো, তড়িৎ বিশ্লেষের বিপরীতধর্মী আয়নগুলোকে বিচ্ছিন্ন করার ক্ষমতাকে বলা হয় দ্রাবকের ডাই ইলেকট্রিক ধ্রুবক। তাহলে ডাই ইলেকট্রিক ধ্রুবক কার থাকে, দ্রাবকের থাকে। এই জিনিসটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, মেইন জিনিস হচ্ছে এক একটা দ্রাবকে তোমার যে দ্রব্য ভিন্ন ভিন্ন ভাবে বিভাজিত হবে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি কি, ডাই ইলেকট্রিক ধ্রুবক। তো পানির ডাই ইলেকট্রিক ধ্রুবক কত, 80। পানির ডাই ইলেকট্রিক ধ্রুবক হচ্ছে 80। আর অ্যালকোহল, মিথাইল অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে 30। তাই তড়িৎ বিশ্লেষ্য পানিতে যার ডাইইলেকট্রিক ধ্রুবক বেশি, তার মধ্যে তার বিভাজনও বেশি হবে। তাই মিথাইল অ্যালকোহলের থেকে যখন পানিতে দিব আমরা, সেইখানে কি হবে, বিভাজনটা বেশি হবে। তাই ডাইইলেকট্রিক ধ্রুবক বেশি দ্বারা কি মিন করে এটা বুঝলাম, কিন্তু তোমাদের জন্য লাগবে হচ্ছে পানির ডাইইলেকট্রিক ধ্রুবক কত এবং মিথাইল অ্যালকোহলের ডাইইলেকট্রিক ধ্রুবক কত। তোমরা আহ যখন ফিজিক্সের সেকেন্ড পেপার চ্যাপ্টার পড়বো, ওইখানে কিন্তু ডাইইলেকট্রিক ধ্রুবকের কথা উল্লেখ করা আছে, সেখানে পানির কথা উল্লেখ করা আছে, মিথাইল অ্যালকোহলের কথা উল্লেখ আছে, আরো অনেকগুলো জিনিসের ডাইইলেকট্রিক ধ্রুবকের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তো এখন আসলে তুল্য পরিবাহিতা। এখন চিন্তা করো, একটা আহ, আমরা পাত্র নিলাম, সেখানে এর তড়িৎ বিশ্লেষ্য দিলাম। এখন সেই তড়িৎ বিশ্লেষ্যর কতখানি নিলাম, সেটা তো তার ঘনমাত্রাটা বিভিন্ন ফ্যাক্টর থাকে, সেখানে থেকে আমরা পরিবাহিতাটাকে একদম নির্দিষ্ট পরিমাণে মাপাটা আমাদের পক্ষে পসিবল না। তখন আমরা কি করতে পারি, তার মানে যেই পত্রটা নিতেছি তার যে তুল্য ভর, সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা পরিবাহিতাটা করতে পারি। এই যে দেখো, দেখা আছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ণয়ের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষের পরিমাণ যেহেতু নির্দিষ্ট থাকে না, তখন বিভিন্ন তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা সঠিকভাবে তুলনা করা যায় না। এর জন্যই আমরা তুল্য পরিবাহিতা, যেহেতু আমরা একটা তুল্য পরিবাহিতা একটা ফিক্সড অ্যামাউন্ট নিয়ে কাজ করব। মোলারের কোন একটা জিনিসের 1 মোলার কিন্তু সবসময় ফিক্সডই থাকে, আমরা জানি। কোন একটা জিনিসের এক তুল্য ভর অলওয়েজ সেম জিনিসই থাকে। তো সেইটাকে নিয়ে আমরা কাজ করার ক্ষেত্রে আমাদের এই তুল্য পরিবাহিতার জিনিসটা আসে, এবং তুল্য পরিবাহিতাকে আমরা কি বলি, ল্যামডা। ল্যামডা দ্বারা আমরা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে অনেকটা এই যে এ এর মতো। এবং আমরা একটু আগে পড়েছি কাপ্পা, যেটা ছিল আমাদের, সেই কাপ্পা কিন্তু ছিল আমাদের একটু আগে দেখলাম আমাদের আপেক্ষিক পরিবাহিতা, আর ল্যামডা হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতা। এই যে দেখো লেখা আছে, যদি 1 গ্রাম তুল্য তড়িৎ বিশ্লেষ্য v সেন্টিমিটার কিউব দ্রবণে থাকে এবং দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা হয়, একটু আগে আমরা দেখেছি, তখন তুল্য পরিবাহিতা ল্যামডা হবে কাপ্পা ইন্টু ভি। কাপ্পা ইন্টু ভি, কাপ্পা ইন্টু ভি, তার মানে কি, তো আপেক্ষিক পরিবাহিতাকে ওই যে তুল্য তড়িৎ বিশ্লেষ্যের যে আয়তন, সেটা দ্বারা গুণ করলেই আমরা এটা পেয়ে যাব। এই যে দেখো লেখা আছে, যা বললাম আমি, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পাকে দ্রবণের মোট আয়তন দ্বারা গুণ করলেই তুল্য পরিবাহিতার মান পাওয়া যায়। এখান থেকে আমরা জানবো যে তুল্য ভর কি, এটা নিয়ে তোমরা অলরেডি পড়েছো। তুল্য ভর কি, তুল্য ভরের ক্ষেত্রে এই যে দেখো, আণবিক ভরকে আমরা ক্যাটায়নের মোট চার্জ দ্বারা ভাগ করলে আমরা তুল্য ভর খুব ইজিলি পেয়ে যেতে পারি। যেমন আছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট Na2CO3, এখানে তার ভর কত আমরা জানি, এখানে ভর হচ্ছে 106। এবং এই জিনিসকে যেহেতু আমরা জানি এখানে সোডিয়ামের ক্যাটায়নের মোট চার্জ কত, 2, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কত পেয়ে যাই, 53। তাহলে এখানে তোমার জানতে হবে আমার এক সোডিয়ামের এই এই যে যৌগ সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে তুল্যভর কত, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে সোডিয়ামের তুল্যভর হচ্ছে 53। আচ্ছা, এরপরে আমাদের লাগবে তুল্য পরিবাহিতার একক কি। এইখানে দেখো আমাদের কি জিনিস আছে, এইখানে আছে আপেক্ষিক পরিবাহিতার সূত্র কোনটি। আপেক্ষিক পরিবাহিতার
সূত্র কোনটি? আমরা জানি আপেক্ষিক পরিবাহিতার আমরা কাপ্পা দ্বারা লিখি, কাপ্পা ইকুয়ালস টু এল বাই রো, একটু আগেই দেখে এসেছি। তাহলে আপেক্ষিক পরিবাহিতার সূত্র কোনটা? কাপ্পা ইকুয়ালস টু এল বাই রো। তুল্য পরিবাহিতার ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখেছি, সেটা হচ্ছে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি কাপ্পাকে আয়তন দ্বারা গুণ করার মাধ্যমে, কাপ্পাকে আয়তন দ্বারা গুণ করার মাধ্যমে। তো সিজিএস এককে আমাদের ল্যামডার একক কি? সিজিএস এককে আমাদের ল্যামডার একক হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার ইন্টু গ্রাম তুল্যভর, গ্রাম তুল্যভর ইনভার্স। তো আমরা এটাকে কি লিখতে পারি? ওহম ইনভার্স সেন্টিমিটার, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার ইন্টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ভলিউম ইনভার্স 1। তো এইটাই হচ্ছে, যেহেতু আমরা কেন এখানে গ্রাম ইকুইভ্যালেন্সটা আসলো, কারণ আমরা এখানে তুল্য ভর নিয়ে কাজ করতেছি। গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি? এই এক তুল্য ভরের ক্ষেত্রে যে গ্রামের যে এককটা, সেটা হচ্ছে আমার কি? গ্রাম ইকুইভ্যালেন্ট। সেইখান থেকে আমাদের আসলো কি? আমাদের সিজিএস এককে ল্যামডার একক আসলো ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার এবং গ্রাম তুল্য ভর ইনভার্স 1। তো ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। তো এসআই এককে কি? এসআই এককে তো আমরা ওহম ইনভার্সকে সিমেন্স দ্বারা প্রকাশ করি। তো এসআই এককের ক্ষেত্রে আমরা এটা পড়বো কি? সিমেন্স মিটার স্কোয়ার এবং বাকি জিনিস সেম, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। তো এরপরে আসে কি? মোলার পরিবাহিতা। এখানে আমরা এক মোল বা নির্দিষ্ট মোল নিয়ে কাজ করব। তো এই কারণে আমরা এটা কি বলতেছি? মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতাতে আমরা কি এই যে এইভাবে প্রকাশ করার চেষ্টা করি। এটা কি কি বলা হচ্ছে? ভি আয়তনের দ্রবণে 1 মোল তড়িৎ বিস্তার থাকলে তো মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে আমরা কি সম্পর্ক পাই? আপেক্ষিক পরিবাহিতা আর মোলার পরিবাহীর মধ্যে সম্পর্ক হচ্ছে কাপ্পা ইনটু ভি। একটু আগে আমরা কি দেখেছিলাম? আমরা তুল্য পরিবাহীর ক্ষেত্রে দেখেছিলাম যে আমাদের এই ল্যামডা ছিল কি? কাপ্পা ইনটু ভি। সেম জিনিস এই যে এইখানে ছিল তুল্য ভরের ক্ষেত্রে, আর এইখানে আমরা যে জিনিসটা দেখতেছি সেম জিনিস, জাস্ট এ হচ্ছে আমাদের মোলার পরিবাহিতার ক্ষেত্রে। এই মোলার পরিবাহিতার ক্ষেত্রে আমাদের কি জানতে হবে? এর একক কি? এর একক হচ্ছে সেম জিনিস, একটু আগে আমরা যা পড়লাম কি ছিল? সিজিএস এর ক্ষেত্রে ছিল ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। তো এইখানে কি সেম জিনিস, প্রথম পার্টটা ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কোয়ার, বাট এখানে যেহেতু আমরা মোল নিয়ে কাজ করতেছি, মোল ইনভার্স 1। একটু আগে ছিল আমাদের তুল্যভর গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, তো এখানে আছে মোল ইনভার্স 1। তাহলে সিজিএস এককে আমাদের এইখানে এককটা কি হবে? ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু আমাদের মোল ইনভার্স 1। সেম জিনিস একটু আগে যা পড়লাম, যে গ্রাম আমাদের গ্রাম ইকুইভ্যালেন্টের যেমন ছিল ওই ক্ষেত্রে তুল্যভরের ক্ষেত্রে, এবং এখানে মোলারের ক্ষেত্রে জাস্ট মোলার ইনভার্স 1। আচ্ছা, এখানে আছে কি? তুল্য পরিবাহিতার সূত্র কোনটি? তুল্য পরিবাহিতার সূত্র কোনটি? তুল্য পরিবাহিতার সূত্র কোনটি? আমরা একটু আগে দেখেছি ল্যামডা ইকুয়ালস টু কে ইনটু ভি। তো এইখানে দেখো ভি দ্বারা কি, এই যে এইটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারতেছি গ হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার তুল্য পরিবাহিতার সূত্র হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু কে ইনটু ভি। আচ্ছা, এরপরে আসো কি? তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতার বৈশিষ্ট্য কি? আমরা একটু আগেই বললাম আমাদের মোলার পরিবাহিতা বা তুল্য পরিবাহিতার দরকারটা কি কারণে? কারণ আমরা এখানে একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে আমরা তখন তার পরিবাহিতাটা বের করতে পারি। এই যে তড়িৎ বিশ্লেষের পরিমাণ নির্দিষ্ট, যেমন 1 গ্রাম তুল্যভর বা 1 মোল। তড়িৎ বিশ্লেষের দ্রবণের আয়তন নির্দিষ্ট নয়, তড়িৎ বিশ্লেষণ নির্দিষ্ট কিন্তু আয়তন যেহেতু নির্দিষ্ট না, তাই ফলে ঘনমাত্রা কখনো নির্দিষ্ট নয়। ঘনমাত্রা নির্দিষ্ট না হয়, নির্দিষ্ট আয়তনে একই তড়িৎ বিশ্লেষের তড়িৎ পরিবাহিতা বা মোলার পরিবাহিতা বিভিন্ন হতে পারে। কারণ কি? আমরা আয়তন যেহেতু আমাদের নির্দিষ্ট না, কিন্তু আমাদের 1 মোল যদি আমার নির্দিষ্ট থাকে বা এক তুল্যভর যদি আমার নির্দিষ্ট থাকে, তাহলে কিন্তু আমার পরিবাহিতা সবসময় এক থাকবে। এই কারণেই আমাদের যে আমাদের কি আমাদের এই যে মোলার পরিবাহিতা এবং ল্যামডার দরকারটা হলো। এবং আমরা এখানে বুঝতে পারছি তার মানে পরিবাহিতা কয়টা ভাবে আমরা বের করতে পারি? 3 ভাগে। আমরা তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা এবং আমাদের আপেক্ষিক পরিবাহিতা। তিনটা আমাদের জাস্ট নাম জানতে হবে এবং তাদের এককটা কি সেটা আমাদের জানলেই চলবে। তাহলে আমাদের এটার অ্যান্সার দিয়ে দাও যে সিজিএস এককে পরিবাহিতার একক কি? মেডিকেল অ্যাডমিশন টেস্ট জাস্ট 2-3 বছর আগেই আসা কোশ্চেন। সিজিএস এককে পরিবাহিতার একক কি? আচ্ছা,
এখন তোমাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে সিজিএস এককে পরিবাহিতার একক কি। আমরা একটু কিন্তু দেখলাম সিজিএস এককে পরিবাহিতার একক। আমরা যদি যাওয়ার চেষ্টা করি, দেখো সিজিএস এককে পরিবাহিতার একক তো ছিল ওহম ইনভার্স ওয়ান। তাহলে আমার তো এখানে অপশনই নাই। তাহলে অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে কি ঘটছে, এই অপশনটা একটু ভুল ছিল এইখানে। হ্যাঁ হ্যাঁ সঠিক। সাবরিনা, তামান্না, সবাই তামান্না বলেছে সি, অ্যাকচুয়ালি সি না। আমরা বুঝতে পারতেছি সি কেন বলছো সেটা আমরা বুঝতে পারতেছি। ওহম অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে ওহম ইনভার্স হওয়ার কথা ছিল। ওহম ইনভার্স হওয়ার কথা ছিল বা এমএইচও হওয়ার কথা ছিল। তো দুইটার একটাও যেহেতু নাই, আমার অ্যান্সার কিন্তু এখানে ব্ল্যাঙ্ক। এরকম হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনাটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই খুবই কম। কিন্তু খুবই লাক যদি খারাপ হয়ে যায়, এই দেখো এটা কিন্তু স্মল একটা প্রিন্টিং মিস্টেকও হতে পারে। যদি এখানে ওহম ইনভার্স ওয়ানটা দেওয়া থাকতো তাহলেই কিন্তু এটার অ্যান্সার থাকতো, কিন্তু এটা ছোট ভুলের কারণে এটার কিন্তু অ্যান্সারটা এই প্রশ্নের ক্ষেত্রে নাই। এরকম জিনিস হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এরকম জিনিসও হতে পারে, এই জন্য আমাদের বুঝতে হবে। তো সেই ব্যাপারটা আমাদের মাথায় একটু রাখতে হবে, এই হচ্ছে কথা। এরপর হচ্ছে ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়, এটা একটু পরে পড়বো আমরা। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ব্রাইন কি। ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, মানে লবণের জলীয় দ্রবণকে আমরা ব্রাইন বলি। তো এই ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যাকচুয়ালি কি উৎপন্ন হয় আমরা কি জানি, আমরা একটু পরে পড়বো যদিও। যদি তোমরা জানো তাহলে অ্যান্সার করে ফেলতে পারো। হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ। ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পাই। সোডিয়াম হাইড্রোক্সাইড পাই। তো এটা একটু পরেই পড়বো আমরা, এটা কিন্তু মেডিকেলে আসা কোশ্চেন। তো আবার এই সেম জিনিস আছে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না। কোনটি উৎপন্ন হয় না, আমরা একটু দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড তো উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন হয় আমরা একটু পরেই দেখবো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ক্লোরাইড গ্যাসও উৎপন্ন হয়। যে জিনিসটা উৎপন্ন হয় না সেটা হচ্ছে সোডিয়াম, ধাতব সোডিয়াম উৎপন্ন হয় না। তাহলে সোডিয়াম ক্লোরাইড বা ব্রাইনের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না। এটাও মেডিকেল আসা কোশ্চেন, অনেক আগে আসা কোশ্চেন, হাজারি স্যারের অনুশীলনীর কোশ্চেন। কোন NaCl এর জলীয় দ্রবণে কোনটা আমাদের আহ হ্যাঁ সঠিক হচ্ছে। NaCl এর জলীয় দ্রবণে কোনটি উৎপন্ন হয় না, সোডিয়াম উৎপন্ন হয় না। লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, মেডিকেলে আসা কোশ্চেন, হাজারি স্যারের আসা কোশ্চেন। এই জিনিসটা আমরা অধ্যায়ের আমাদের এই অধ্যায়ের শেষের দিকে পড়বো। তো কিছু কিছু কোশ্চেন এখানে চলে আসছে, যেহেতু আমরা এখনই অ্যান্সার করে ফেলার চেষ্টা করি। লোহাকে মরিচা থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, এটা আমরা তোমরা সম্ভবত 9-10-এও পড়েছো। তোমাদের হয়তো জানা থাকতে পারে। লোহাকে মরিচা পড়া থেকে রক্ষার জন্য আমরা কি করি, জিঙ্কের প্রলেপ দিই। জিঙ্কের প্রলেপ দেই, জিঙ্কের প্রলেপ দেই, তার ফলে কি হয়, লোহার মরিচা পড়া যেটা সেটা রোধ পায়। আচ্ছা, তো এখন আমাদের কি পড়বো, আমাদের ঘনমাত্রার সাথে তুল্য পরিবাহিতার কি সম্পর্ক সেইটা সম্বন্ধে আমরা জানবো। এর আগে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো, যে তোমরা বোঝোনি বা আবার যদি বলা লাগে এমন কোনো জিনিস। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা পরিবর্তনে তুল্য পরিবাহিতার কি পরিবর্তন হয়। আমরা জানি ঘনমাত্রাকে আমরা যদি কমাই, সবল তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে একভাবে পরিবাহিতা বাড়ে, এবং দুর্বল তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আরেক ভাবে বাড়ে। কিভাবে বাড়ে একটু জানতে হবে। কোনো তীব্র তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে সরল রৈখিকভাবে বৃদ্ধি পায়। এই যে দেখো, সরল রৈখিকভাবে বৃদ্ধি পায়। অপরদিকে মৃদু তড়িৎ বিশ্লেষণ, যেমন ধরো এই যে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা যদি আমরা হ্রাস করি, তাহলে সে বক্র আকারে বৃদ্ধি পায়। বক্র আকারে বৃদ্ধি পায়। এবং অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা নির্ণয় করা যায় না, এই জিনিসই জানতে হবে। অসীম লঘুতায় পরিবাহিতা নির্ণয় করা যায় না। পরিবাহিতা
নির্ণয় করা যায় না, এটা জানতে হবে আমাদের। এবং অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা, এই যে দেখো, আমরা যখন একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যেমন একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এদেরকে যখন আমরা পানি যোগ করি, তখন কি করি, যখনই পানি যোগ করব, লঘু করতে থাকবো, তুল্য পরিবাহিতা ততই বৃদ্ধি পেতে থাকবে। বৃদ্ধি পেতে 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 একটা সময় এতই লঘু হয়ে যাবে, তখন কি আর বৃদ্ধি সে পাবে না, তখন এই শেষ মানটিকে বলা হচ্ছে অসীম লঘুতায় তার তুল্য পরিবাহিতা। এটাকে এই যে ল্যামডা নট দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা নট দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে বিজ্ঞানীর নাম আছে বিজ্ঞানী কোলরাস। বিজ্ঞানী কোলরাস পরীক্ষামূলকভাবে ফলাফলের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষণ ঘনমাত্রার সঙ্গে তুল্য পরিবাহিতার সম্পর্ক নির্ণয় করেন। তো কোশ্চেন আসতে পারে, ঘনমাত্রার সাথে যে তুল্য পরিবাহিতার নির্ণয়, সেটা কে করেছেন? কোলরাস, বিজ্ঞানী কোলরাস পরিবাহিতার সাথে ঘনমাত্রার সম্পর্ক নির্ণয় করেছেন। সম্পর্কটা মোটামুটি এরকম, এই যে ল্যামডা সি ইকুয়ালস টু ল্যামডা নট মাইনাস বি রুট ওভার সি। এটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে কোনো সমস্যা নেই, কারণ এই জিনিস কখনো আসে নাই, এবং মোটামুটি ধরে নিতে পারি যে এটা আসবেও না। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কি কি জিনিসের উপর নির্ভরশীল? খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে পরিবাহিতা কার কার উপর নির্ভরশীল? কোন তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ভর করে তড়িৎ বিশ্লেষণের দ্রবণে উপস্থিত আয়নের সংখ্যা কয়টা এবং তাদের গতিবেগ কত। তাহলে দুইটা জিনিস আমাদের লাগবে, লাগবে আয়ন এবং তাদের কি ভেলোসিটি বা গতিবেগ। আয়ন এবং তাদের গতিবেগ, আয়ন ও তার গতিবেগ, এই দুইটা জিনিসই কিন্তু তার কি নির্ণয় করে দেয়? তার পরিবাহিতা নির্ণয় করে দেয়। এই যে দেখো লেখা আছে, 1 গ্রাম তুল্যভর পরিমাণ তীব্র তড়িৎ পটাশিয়াম ক্লোরাইড বা হাইড্রোজেন সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড যে কোনো লঘুতায় সম্পূর্ণ আয়নিত থাকে, এটা আমরা জানি। যেহেতু সে সম্পূর্ণ আয়নিত থাকে, তার ফলেই তো সে কি সবল তড়িৎ বিশ্লেষ্য। ফলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য যে কোনো ঘনমাত্রায় আয়নের সংখ্যা একই থাকে। তাই শুধুমাত্র আয়নগুলোর গতিবেগের উপরই কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা নির্ভর করে। কি বললাম আমরা? পরিবাহিতা দুইটা জিনিসের উপর নির্ভর করে, তার সংখ্যা কয়টা আয়নের এবং তার গতিবেগ কয়টা। এখন আমরা জানি হাইড্রোজেন ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড, এটা তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা ফুললি মানে ভেঙে যায়, 100% ভেঙে যায়। তাহলে কি আয়নের সংখ্যা সবসময় তার একই থাকে? তাহলে তার ক্ষেত্রে পরিবাহিতা নির্ভর করে অ্যাকচুয়ালি শুধুমাত্র কার উপরে? শুধুমাত্র তার গতিবেগের উপরে। এবং যে জিনিসটা হবে, তীব্র তড়িৎ বিশ্লেষণে গাঢ় দ্রবণে আয়নগুলো কাছাকাছি থাকায় বিপরীতধর্মী আয়নের তীব্র হয়ে আকৃষ্ট থাকে, ফলে আয়নগুলোর গতিবেগ কম হয়। আমরা কি দেখতে পাচ্ছি? যখন তীব্র ভাবে সে মানে সরি, তারা যখন গাঢ় একটা দ্রবণে থাকে, খুব কাছাকাছি থাকে, তার ফলে কি আয়নের গতিবেগ তখন কিন্তু কম হয়ে যায়। আমি যদি লঘুকরণ করি, জায়গাটাকে বড় করে দেই, তাহলে তার ফলে কি হয়? তার বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণ তখন কমে যায়, গতিবেগ তখন তার বেড়ে যায়। তার ফলে অতি লঘু অবস্থায় আয়নগুলোর গতিবেগ সর্বোচ্চ হয়, এবং তার ফলে কি হয়? আমি সবল তড়িৎ বিশ্লেষ্য যত বেশি লঘু করব, যেহেতু আমি জায়গা বড় করে দিতেছি, আয়নগুলো কাছাকাছি জায়গার থেকে থেকে দূরে দূরে চলে যাচ্ছে, তার ফলে তার গতিবেগ বৃদ্ধি পাবে। এর ফলে সে কি করতে পারে? তার ক্ষেত্রে তখন তার পরিবাহিতা বৃদ্ধি পেয়ে যায়। এর ফলে সবল তড়িৎ বিশ্লেষ্য লঘু করলে তার তড়িৎ যে পরিবাহিতা, সেটা কিন্তু বেড়ে যায়। এই অবস্থায় আর লঘু করলে তড়িৎ মানে স্থির থাকে, আর বাড়ে না, এটাকে আমরা পড়লাম। এই সব অবস্থা কার কার ক্ষেত্রে ঘটতে পারে? এই যে হাইড্রোজেন ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং লিথিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ঘটতে পারে। এখন মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি হয়? মৃদু তড়িৎ বিশ্লেষ্য গাঢ় দ্রবণে কম মাত্রায় আয়নিত থাকে, আমরা জানি, এর ফলেই সে মৃদু, যেহেতু কম আয়নিত। বিপরীত আয়নগুলোর মধ্যে আকর্ষণ বল থাকে না, তাই আয়নগুলোর গতিবেগ প্রভাবিত হয় না। তুল্য পরিবাহিতা শুধুমাত্র আয়নের সংখ্যার উপর নির্ভর করে। তাহলে আমরা একটু আগে দেখলাম, পরিবাহিতা দুইটা জিনিস উপর নির্ভর করে, আয়ন এবং গতিবেগ। গতিবেগের ক্ষেত্রে গতিবেগ কখন কাজ করে? তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে। কিন্তু আয়নের সংখ্যা কাজ করে আমাদের লঘু বা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে। উচ্চ ঘনমাত্রায় মৃদু তড়িৎ বিশ্লেষ্য আয়নের সংখ্যা কম থাকায় তখন পরিবাহিতার মান কম হয়। গাঢ় দ্রবণকে আমরা যখন লঘু করি, তার আয়নের সংখ্যা সামান্য বৃদ্ধি পাওয়ায় তড়িৎ পরিবাহিতাও সামান্য বৃদ্ধি পায়। অতলঘু অবস্থায় আয়নীকরণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় পরিবাহিতাও হঠাৎ বৃদ্ধি পায়, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নীকরণ একটি উভমুখী প্রক্রিয়া, এবং কখনো পূর্ণ আয়নিত না হয় তড়িৎ বিশ্লেষ্যের তুল্য পরিবাহিতার মানটি অতুলঘিতাও পাওয়া যায় না। এবং কি বলা হয়েছে? অর্থাৎ অসীম লঘুতায়ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন অ্যাসিটিক অ্যাসিডের তুল্য পরিবাহিতা নির্ণয় করা যায় না। এই জিনিসটা আমি একটু পড়লাম যে অসীম লঘুতায় পরিবাহিতা নির্ণয় করা যায় না। সেম জিনিস আবার লেখা হয়েছে, অসীম লঘুতায়ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিডের তুল্য পরিবাহিতা কিন্তু নির্ণয় করা যায় না। আর একটা জিনিস যেটা জানবো, পরিবাহিতা দুইটা জিনিসের উপর নির্ভর করে, আয়নের সংখ্যা এবং তার আয়নের গতিবেগ।
মৃদুর ক্ষেত্রে সরি, আমরা যদি সবলের ক্ষেত্রে যাই, সবলে তো আয়নের সংখ্যা সবসময় সেম থাকে, 100% বিভাজিত হয়ে যাওয়ার কারণে তার গতিবেগটাই অ্যাকচুয়ালি তার পরিবাহিতা নির্ণয় করে দেয়। আর মৃদুর ক্ষেত্রে যেহেতু আমাদের আম, এখানে কে মেনলি তোমার পরিবাহিতা নির্ণয় করে দেয়, পরিবাহিতা নির্ণয় করে দেয় হচ্ছে আমাদের আয়নের সংখ্যাটা। তো আমরা বুঝতে পারলাম কিনা আমাকে একটু তাহলে জানায় দাও। তো এরপরে একটা জিনিস আছে তোমাদের সমাধানকৃত সমস্যা, সেখানে বলা হয়েছে এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। এই ব্যাখ্যা করো তোমাদের জানা লাগবে না, কিন্তু এটা খালি জানতে হবে। এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা সেটা কি, সেটা সবল তড়িৎ বিশ্লেষ্য, তার ঘনমাত্রা যদি আমি হ্রাস করি, তার আপেক্ষিক পরিবাহিতা কিন্তু হ্রাস পাবে, তার আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাবে। আচ্ছা, আরেকটা জিনিস কি জানতে হবে, আরেকটা জিনিস জানতে হবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে যেমন অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে এর ঘনমাত্রা আমি যদি বাড়াই, তাহলে কিন্তু আবার আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে। এখানে কি ছিল দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য ঘনমাত্রা হ্রাস করলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। কেন আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়? কারণ আপেক্ষিক পরিবাহিতা এক পুরো আয়তনের উপরে কাজ করে। যেহেতু আমি ঘনমাত্রা কমাইতেছি, ঘনমাত্রা কমাইলে অবভিয়াসলি কি করবে, আমার আপেক্ষিক পরিবাহিতা কমেই যাবে। কিন্তু আমরা মৃদু তড়িৎ বিশ্লেষণের কথা যদি চিন্তা করি, তার যদি আমি ঘনমাত্রা বৃদ্ধি করি, ঘনমাত্রা বৃদ্ধি মানে কি, ঘনমাত্রা বৃদ্ধি মানে হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতাটাও কিন্তু বেড়ে যাবে, কারণ আপেক্ষিক পরিবাহিতা ঘনমাত্রার উপরে মানে যত বেশি থাকবে তার আপেক্ষিক পরিবাহিতা তত বেশি। তার ফলে কি হচ্ছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড অ্যাসিড ঘনমাত্রা বাড়ালে কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পায়, তুল্য পরিবাহিতাটা কিন্তু হ্রাস পায়। এই জিনিসটাই আমাদেরকে জানতে হবে। আমরা একটু আগেই জানি ঘনমাত্রা কমাই যদি আমরা গাঢ় দ্রবণ থেকে লঘু দ্রবণে তৈরি করি, তখনই কিন্তু অ্যাকচুয়ালি পরিবাহিতাটা বৃদ্ধি পায়। এই যে আমরা একটু আগে দেখেছিলাম, এই যে আমাদের কি হচ্ছে, মৃদু দ্রবণ যত আমরা গাঢ় করব তত আমাদের কম থাকবে, যত আমি লঘু করব তত কিন্তু তার পরিবাহিতাটা বৃদ্ধি পাবে, তুল্য পরিবাহিতা বৃদ্ধি পাবে, আপেক্ষিক পরিবাহী না, তুল্য পরিবাহিতা বৃদ্ধি পাবে। তুল্য পরিবাহিতা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে কাজ করে, তাই তুল্য পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পাবে লঘু করলে। কিন্তু আমরা যদি অ্যাজ আ হোল আমরা যদি কি করতে পারি, আমরা যদি তার পরিমাণটাকেই বৃদ্ধি করে দেই, তাহলে অবভিয়াসলি কি আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে। কিন্তু লঘু করলে তো পরিমাণ কমে যাচ্ছে, লঘু করলে যদি পরিমাণ কমে যায় তাহলে কি আপেক্ষিক পরিবাহিতাটাও কিন্তু কমে যাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি আপেক্ষিক পরিবাহিতার নির্ণয় করতেছে একটা যে কোনো একটা জায়গাতে যতখানি অ্যামাউন্ট আছে তার উপরে, তো অ্যামাউন্ট যত বাড়বে তার পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতাটাও বাড়বে। কিন্তু আমরা জানি, এটাও জানি, সেটা হচ্ছে তার তুল্য পরিবাহিতা কিন্তু তখন হ্রাস পেয়ে যাবে। তুল্য পরিবাহিতা নির্ভর করবে, আমরা কি জানি, একটা অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট গ্রাম তুল্য ভর কতখানি পরিবহন করতে পারে তার উপরে। তো সেই পরিবহনটা কখন বেশি হয়, অবভিয়াসলি যখন সে লঘু অবস্থায় থাকে, তখন তার কি হয়, তার যে সংখ্যাটা, আয়নের সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যায়, তার ফলে কি হয়, তার তুল্য পরিবাহিতাটা বৃদ্ধি পেয়ে যায়। তো আমাদের এই জিনিসটাই জানতে হবে, সেটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, কিন্তু তুল্য পরিবাহিতা কিন্তু হ্রাস পায়। মৃদু তড়িৎ বিশ্লেষ্য এর আয়নগুলো দ্রবণে কম সংখ্যায় আয়নিত হয়, বাকি অণুগুলো অবিভাজিত অবস্থায় থাকে, এটা আমরা কিন্তু জানি। এই কারণেই সে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরপরে কোষ ধ্রুবকের কথা বলা হয়েছে। পরিবাহিতা নির্ণয়ে আমরা কিছু কোষ ধ্রুবক এবং কোষ ব্যবহার করি, এবং এত ডিটেলস জানা লাগবে না আমাদের। এই যে আমরা কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট বলতেছি, এটা আমরা কি দ্বারা করি, এই যে কোনো পরিবাহিতা কোষের প্রতিটি তড়িৎদ্বারের ক্ষেত্রফল যদি হয় a এবং উভয় তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব যদি l হয়, এক্ষেত্রে a ও l নির্দিষ্ট থাকে। এই নির্দিষ্ট মানের l/a এর অনুপাতকেই আমরা কি বলি, এই যে l/a এর অনুপাতকে আমরা কোষ ধ্রুবক বলি। তাহলে কোষ ধ্রুবক আমাদের কি, আমাদের দৈর্ঘ্যের একককে আমরা যদি আমাদের যে এরিয়া, সেই আমাদের সেইটাকে যদি আমরা যদি ভাগ করি, ক্ষেত্রফল দ্বারা আমরা যদি ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো, আমাদের এই যে পরিবাহিতা পাবো। এই যে এটা কি, এই যে কোনো পরিবাহিতা কোষের তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব যদি এল হয়, ক্ষেত্রফল যদি এ হয়, তার অনুপাতকে আমরা কোষের ধ্রুবক বলবো। তাহলে কোষের ধ্রুবকের একক কি, আমরা একটু আগেই দেখলাম l/a। এল এর একক তো আমরা যদি মিটার ধরি, আমাদের ক্ষেত্রফলের একক হচ্ছে কি মিটার স্কয়ার, তাহলে এসআই এককের ক্ষেত্রে আমাদের কোষ ধ্রুবকের একক হবে, এসআই এককে কোষ ধ্রুবের একক হবে মিটার ইনভার্স 1। আর সিজিএস এ যেহেতু আমরা সেন্টিমিটার দ্বারা কাজ করি, তাহলে সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কয়ার,
তার মানে কি সেন্টিমিটার ইনভার্স 1। তো এইটা হচ্ছে আমাদের সিজিএস এককের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের এসআই এককের ক্ষেত্রে। এরপরে আসছে কি মোলার পরিবাহিতার সূত্র কোনটি? মোলার পরিবাহিতার সূত্র কোনটি? আমরা জানি মোলার পরিবাহিকে আমরা হচ্ছে যে ল্যামডার নিচে এম দ্বারা প্রকাশ করি। তো এখানে দেখতে পাচ্ছি ল্যামডার নিচে এম আছে কোনটা? এই যে আমাদের তাহলে অ্যান্সার হবে মোলার পরিবাহিতার সূত্র হচ্ছে এইটা। আচ্ছা, হ্যাঁ সাবরিনা বলছো ক্লিয়ার। আমরা বাকিরা বুঝতে পারতেছি কিনা এমন একটু জানায় দাও। আচ্ছা, এরপরে এই অঙ্ক আছে, এই অঙ্ক আমাদের করা লাগবে না, কিন্তু এই জিনিসটা জানা লাগবে যে সিজিএস এককে আমাদের তুল্য পরিবাহিতার একক কোনটি? সিজিএস এককে তুল্য পরিবাহিতার একক কোনটি? আমরা একটু আগেই দেখে এসেছি। তুল্য পরিবাহিতা মানে কি? গ্রাম ইকুইভ্যালেন্ট নিয়ে কাজ করব আমরা। তো গ্রাম ইকুইভ্যালেন্টের মধ্যে অপশন আছে কয়টা? ক আর খ, মানে এ আর ডি। তো এ আর ডি যে কোনো একটা অ্যান্সার হবে আমরা বুঝতে পারতেছি। কিন্তু আমরা জানি ফুল যে এককটা সেখানে কি ছিল? ওহম ইনভার্স 1, সেন্টিমিটার স্কয়ার এবং গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। ক নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। সিজিএস এককে তুল্য পরিবাহিতার একক কি? এখন আসো পরিবাহিতা মাপন। এখানে জাস্ট একটা এমসিকিউ এর জন্য জানা আছে, আমরা পরিবাহিতা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি বা তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা মাপতে পারি কি দ্বারা মাপতে পারি? হুইটস্টোন সেতু। তোমরা হচ্ছে তোমাদের ফিজিক্সে হুইটস্টোন সেতু সম্বন্ধে পড়ছো। এই হুইটস্টোন সেতুর তড়িৎ বর্তনীর মধ্যে একটি জ্ঞাত রোধের সাথে তুলনা করে যে কোনো ঘনমাত্রার তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা মাপা যায়। কি দ্বারা ব্যবহার করব? আমরা হুইটস্টোন বা মিটার ব্রিজ, হুইটস্টোন সেতু বা মিটার ব্রিজ ব্যবহার করব। এইটুক জানলেই হবে। এইটাকে ব্যবহার করে আমরা তড়িৎ পরিবাহিতার মাপটা বের করতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এসি কারেন্ট ব্যবহার করি। এসি কারেন্ট ব্যবহার করি। এটা কিন্তু একটা এমসিকিউ তে আসার মতো কোশ্চেন। আমরা পরিবাহিতা মাপার ক্ষেত্রে কি কারেন্ট ব্যবহার করি? এসি না ডিসি? আমরা কিন্তু জেনে নিলাম এসি কারেন্ট ব্যবহার করি। হ্যাঁ, সবাই মোটামুটি ক্লিয়ার বলছো। আচ্ছা, এইখানে জানার মতো খুব একটা ব্যাপার নাই। এরপরে আসে সিজিএস একক পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক কি? সিজিএস এককে মোলার পরিবাহিতার একক কি? আমরা একটু আগে দেখলাম যেহেতু মোলার পরিবাহিতা অবশ্যই মোল নিয়ে কাজ করতেছে, এবং আমরা জানি সেটার একক কিন্তু এই যে আমাদের খ বা ঘ যেটাই বলো দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার। ওহম ইনভার্সন, সেন্টিমিটার স্কোয়ার, মোল ইনভার্সন, খ আর ঘ দুইটাতেই সেম জিনিসই লেখা। আচ্ছা, এরপরে পরিবাহিতার ব্যাখ্যা, তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতার ব্যাখ্যা। আমরা তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা খুবই সহজ ব্যাপার। আমরা জানি আমরা যখন একটা সোডিয়াম ক্লোরাইড নিয়ে যদি করার চেষ্টা করি, সোডিয়াম ক্লোরাইডের একটা জলীয় দ্রবণে তুমি যদি এই যে এই যে কঠিন অবস্থায় তড়িৎ বিশ্ব পদার্থের যেমন NaCl তার মধ্যে কি দৃঢ়ভাবে আবৃত থাকে, তাই তারা তড়িৎ পরিবহন করতে পারে না। এটা আমরা আজকে শুরুতেই পড়েছি। বিগলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন সমূহ কেলাস জালি থেকে মুক্ত হয়ে মোটামুটি স্বাধীনভাবে বিচরণ করে, তখন সোডিয়াম আর ক্লোরাইডে আলাদা হয়ে যায়। আমরা জানি সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নে তখন সে আলাদা হয়ে যায়। এই তরলে আমি যদি দুইটা তড়িৎ দ্বার প্রবেশ করিয়ে দেই ব্যাটারির সাথে সংযোগ, এই যে তড়িৎ দ্বার প্রবেশ করিয়ে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দেই, তার ফলে কি হবে? এই যে তখন আমাদের ক্যাথোডে ইলেকট্রনের প্রবাহ চলবে, এবং ইলেকট্রনের প্রবাহ চলার কারণে আমাদের এই যে ধনাত্মক আয়ন সোডিয়াম ওই যে ক্যাথোডে যে জমা পড়বে। বেসিক্যালি সে কি করবে? সে ক্যাথোডে যে ওই যে ইলেকট্রনকে গ্রহণ করে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে আম, তার যে পজিটিভ আয়নটা সেটা নিষ্ক্রিয় করার চেষ্টা করবে। আর আমাদের যে ক্লোরাইড, তার যে নেগেটিভ আয়নটা, সে কি করবে? তার নেগেটিভ আয়নটা মানে ইলেকট্রনটাকে সে অ্যানোডে যে ছেড়ে আসবে। এইটাই বলা হয়েছে তখন ঋণাত্মক ক্যাথোডে ধনাত্মক আয়নযুক্ত সোডিয়াম আকৃষ্ট হয়ে ক্যাথোডে পৌঁছে মাত্র ক্যাথোড। তার মানে কি ক্যাথোডে আমাদের এই যে ক্যাথোডে কি হবে? ক্যাথোডে আমার সোডিয়াম যেটা ধনাত্মক ছিল সে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম সলিড সেখানে পরিণত হবে, এবং এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? ক্যাথোডে ক্যাথোডে সে বিজারিত মানে বিজারণ হচ্ছে তার, ক্যাথোডে বিজারণ হচ্ছে তার। কারণ কি? সেখানে কি করতেছে? ইলেকট্রনকে সে গ্রহণ করতেছে, তো এই ক্যাথোডে সে বিজারণ হচ্ছে তার, তাই না? আচ্ছা, এবং অন্যদিকে কি ঋণাত্মক ক্লোরাইড কি করতেছে? সে অ্যানোডে যাবে। অ্যানোডে যেয়ে সে কি করবে? ক্লোরিন গ্যাসের অণু সৃষ্টি করবে। এবং এইটা কি আমরা বলতেছি গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ। সে ক্যাথোডে যে অ্যানোডে যে কি করবে? ক্লোরাইড সেখানে যে সে ক্লোরিনে পরিণত হবে এবং ইলেকট্রনকে ছেড়ে দিবে। সেখান থেকেই দুইটা ক্লোরিন মিলে ক্লোরিন গ্যাসের উৎপন্ন হবে।
ক্লোরিন মিলে দুইটা ক্লোরিন মিলে আমাদের ক্লোরিন গ্যাসের উৎপন্ন হবে। তো এই হচ্ছে কথা। এবং এখানে কি হবে, অ্যানোডে জারণ হবে। অ্যানোডে তখন জারণ হবে। অ্যানোডে হবে তখন কি, জারণ। অ্যানোডে হবে তখন জারণ। আচ্ছা, মানে ইলেকট্রন ছাড়ন হচ্ছে বেসিক্যালি। তো এইখানে আমরা কি দেখলাম, ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে সোডিয়াম যাবে। সোডিয়াম যে সেখানে সে কি করবে, ইলেকট্রনকে গ্রহণ করে সে সলিড ধাতুতে পরিণত হয়ে যাবে। এখানে হবে কি, ক্যাথোডে বিজারণ। এবং এখানে ক্লোরিন কি করতেছে, অ্যানোডে যে তার এক্সট্রা যে ইলেকট্রনটাকে সেটাকে ছেড়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়ে যাবে। এবং এখানে কি হবে, আমাদের জারণ হবে। আচ্ছা, এখন বিভিন্ন দ্রবণের পরিবাহিতার পার্থক্য, এটা আমরা এতক্ষণ পড়েছি। আমরা জানি আয়নিক যৌগ NaCl সবার অধিক আয়নিত হওয়ায় সবল পরিবাহী, দুর্বল অ্যাসিড দুর্বল পরিবাহী। অপোলার বা আংশিক পোলার সমযোজী পানিতে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয় না, যেমন সুক্রোজ বা চিনি, গ্লুকোজ, মিথানল, ইথানল। এরা কি, এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না, এদেরকে আমরা বলি অবিশ্লেষ্য। তাহলে আমরা নতুন কিছু অবিশ্লেষণ নাম পেলাম। একটু আগে তো আমরা চিনির নাম পড়ছি, আমরা মিথানল ইথানলের নামও জেনে নিলাম। তো এই যে বক্সটা, ট্রিপল স্টার ট্রিপল স্টার ট্রিপল স্টার, স্ট্রং কারা, স্ট্রং ইলেকট্রোলাইটিক কারা, যে কোনো আয়নিক যৌগ, যেমন NaCl, পটাশিয়াম ক্লোরাইড, তারপরে তোমার অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইপোক্লোরিক অ্যাসিড, বা যে কোনো ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে স্ট্রং, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন তাহলে দুর্বল কারা, যারা আমরা একটু কি দেখেছিলাম 1 থেকে 10% বিভাজিত হয়। অ্যাসিটিক অ্যাসিড, দুর্বলের সংখ্যা কিন্তু কমই আছে দেওয়া। অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড এবং ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড অ্যাসিড হওয়ার পরেও কিন্তু সে কিন্তু দুর্বল বিশ্লেষ্য, এটা কিন্তু বুঝতে হবে। সেখানে আমাদের যে ফসফরাস কি করে, হাইড্রোজেনকে খুব তীব্রভাবে ধরে রাখে, এর ফলে কি হয়, তার বিশ্লেষণটা কিন্তু অতটা হয় না। আর তড়িৎ অবিশ্লেষ্য কারা, তড়িৎ অবিশ্লেষ্য কারা, তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে আমরা একটু কি দেখলাম, মিথানল, ইথানল, সুক্রোজ, যেটাকে আমরা চিনি জানি। আমরা সুক্রোজ একটা কেমন ধরনের চিনি, কেমন ধরনের চিনি আমরা জানি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে পানি আছে। কেমন পানি, বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য। ট্রিপল স্টার কোশ্চেন, বিশুদ্ধ পানি তড়িৎ অবিশ্লেষ্য। কিন্তু তাহলে পানিতে আমরা এই যে জলীয় দ্রবণ দিলে কেন বিশ্লেষণটা ঘটে, বা আমরা জানি পানি যে, পানির মধ্যে বিভিন্ন ইমপিউরিটি থাকে, মানে কি, একটু আম, দূষণ থাকে, তার ফলে সে কিন্তু বিশ্লেষ্য হয়ে যায়। কিন্তু এটা বিশুদ্ধ পানি কিন্তু একদম প্রকৃতভাবে তড়িৎ অবিশ্লেষ্য। তো আমরা যেটা কোশ্চেন করেছিলাম সেটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি, তোমরা একটু কমেন্টে জানায় দাও। সেটা হচ্ছে সুক্রোজ, আমরা মানে বায়োলজির ক্ষেত্রে পড়েছিলাম, সুক্রোজ কেমন ধরনের চিনি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড না পলিস্যাকারাইড। আর এটা ইনভার্ট চিনি বলতে আমরা কি বুঝি, তোমরা যদি জানো একটু কমেন্ট করে দাও, ইনভার্ট চিনি বলতে কি বোঝায়। আচ্ছা, তো সুক্রোজ, সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। কেন ডাইস্যাকারাইড, কারণ এখানে দুইটা মনোস্যাকারাইডের যোগফল সে। সেই দুইটা মনোস্যাকারাইড কি কি আমরা জানি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সম পরিমাণ যে মিশ্রণ যখন তৈরি করে, তখনই আমরা কিন্তু তাকে কি বলি, আমরা তখন তাকে বলি সুক্রোজ। আমরা কিন্তু পরিপাক চ্যাপ্টারেও পড়েছি, সুক্রোজকে ভাঙার জন্য আমাদের অগ্ন্যাশয় রসে কি ধরনের এনজাইম থাকে, সুক্রেজ নামের একটা অ্যামাইলোলাইটিক কিন্তু এনজাইম থাকে। তো এইগুলো আমাদের বিভিন্ন জায়গায় কানেকশন করতে হবে। এই যে সুক্রোজ, তোমরা সম্ভবত আছে কোষ রসায়ন চ্যাপ্টারও পড়েছো, কোষ রসায়ন চ্যাপ্টারেও কিন্তু এই যে মনোস্যাকারাইড ডাইস্যাকারাইডের কথা আছে, সুক্রোজের কথা আছে। সুক্রোজ একটা কেমন ধরনের, সে কিন্তু নন রিডিউসিং,
নন রিডিউসিং সুগার, সেটাও কিন্তু আমরা দেখেছি। তো তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, এটা আমাদের অলরেডি পড়া হয়নি, আমরা পরে পড়বো, বাট ডেন্টাল অ্যাডমিশনে গত বছরে আসা কোশ্চেন। তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, তড়িৎ বিশ্লেষণে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে। নাবিলা বলেছো এগুলো মনে রাখার কোনো ট্রিক্স আছে, মনে থাকে না এগুলো, এগুলো বলতে অ্যাকচুয়ালি কোনটা বোঝাচ্ছ, সেটা একটু যদি লেখো দাও তাহলে একটু ভালো হয়। আচ্ছা, এটা আমরা একটু জেনে রাখি, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণকালে এর মধ্যে সবার আগে যে আয়নটা চার্জ মুক্ত হবে সেটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন। হাইড্রক্সিল আয়নই সবার আগে চার্জ মুক্ত হবে। আচ্ছা, কপারের প্রমাণ যে বিজারণ বিভব কোনটি, এটাও গত বছরে আসা কোশ্চেন। এটা আমরা আমাদের এই যে চ্যাপ্টার তড়িৎ বিশ্লেষণের শেষের দিকে পড়বো, সেটা হচ্ছে বিভিন্ন জিনিসের প্রমাণ বিজারণ বিভব কত বা জারণ বিভব কত। তো কপারের ক্ষেত্রে আমরা, হ্যাঁ, একটু আগে সাবরিনা সঠিক অ্যান্সার দিয়েছো। তামার যে প্রমাণ বিজারণ বিভব কোনটা, তামার বিজারণ বিভব হচ্ছে +0.034, +0.034, +0.034। একটু পরে, হ্যাঁ, সি সঠিক উত্তর। এখন আমরা চলে যাব আমাদের যে কথা, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত কিছু পদ এবং তাদের একক। আমরা কি বিভিন্ন ধরনের পদ নিয়ে কাজ করব, সেই পদ কি মিন করে সেটাই আমাদের জানার চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল জানবো তড়িৎ কি, ইলেকট্রিসিটি আমরা জানি, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে তড়িৎ। এর পরিমাপের একক কি, কুলম্ব। একক কি, প্রতীক কি, সি। তাহলে তড়িতের একক হচ্ছে কুলম্ব, কুলম্ব, সেখান থেকে আসছে আমাদের সি। তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহ আমরা জানি ইলেকট্রনের কি চার্জের প্রবাহের হার কি আমরা তড়িৎ প্রবাহ বলি। তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার। এটাই জানতে হবে, তড়িৎ প্রবাহের একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, অ্যাম্পিয়ার থেকে আসতেছে আমাদের এ, তার প্রতীক এ। অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, প্রতি সেকেন্ডে পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎচার্জের পরিমাণকে আমরা কি বলবো, অ্যাম্পিয়ার বলবো। এবং এর যে মাত্রা, এর এককের প্রতীক হচ্ছে এ এবং এর মাত্রার প্রতীক হচ্ছে আই। এর নিজের প্রতীক হচ্ছে এ এবং মাত্রার প্রতীক হচ্ছে আই। এবং আরো একটু পরেই আমরা দেখবো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে একটা ব্যাপার আছে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দিয়ে আমরা সেখান থেকে দেখতে পারবো সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, AgNO3, এই তার জলীয় দ্রবণে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করলে 1 সেকেন্ডে 0.001118 গ্রাম ধাতব সিলভার ক্যাথোডে জমা হয়, সেটাকেই আমরা বলতেছি 1 অ্যাম্পিয়ার। এটার সাথে কার কি সম্পর্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক একটু পরেই আমরা পড়বো, এটা আমাদের বইতে আগেই দেওয়া আছে, জাস্ট দেখে নিলাম। আমরা যে পরিমাণ কারেন্ট পাস করলে 1 সেকেন্ডে এই যে তড়িৎ রাসায়নিক মানে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমপরিমাণ সিলভার ক্যাথোডে জমা হয়, তা কি বলা হয়, 1 অ্যাম্পিয়ার। এরপরে আসছে তড়িৎ চার্জ। আমরা জানি তড়িৎ চার্জ কি, আমরা কোন সুপরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড চললে অ্যাকচুয়ালি যে পরিমাণ ইলেকট্রনের পরিবহন হয় তাকেই বলে তড়িৎ চার্জ। তার মানে কি, 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ড, 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ড পাস করলে যতখানি ইলেকট্রন পাস হচ্ছে সেটাকে আমরা বলতেছি তড়িৎ চার্জ। তড়িৎ চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, এসআই একক হচ্ছে কুলম্ব। তড়িৎ চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, সেখান থেকে আসতেছে আমাদের সি। এবং চার্জের প্রতীক হলো কিউ। তো আমরা কিউ অ্যাকচুয়ালি কি গুণ করি, কিউ হচ্ছে আমাদের এই যে আই ইন্টু টি। কি, কেন আই ইন্টু টি, আমরা একটু আগেই দেখলাম তড়িৎ প্রবাহকে আমরা সময় দ্বারা গুণ করব, তড়িৎ প্রবাহকে আমরা সময় দ্বারা গুণ করব। এই যে তড়িৎ চার্জ কুলম্ব ইকুয়ালস টু তড়িৎ প্রবাহ ইন্টু সময়, একটু আগে আমরা সেটাই দেখলাম, তড়িৎ প্রবাহকে সময় দ্বারা গুণ করলে যে জিনিসটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের তড়িৎ চার্জ বা কুলম্ব। এবং কুলম্ব হচ্ছে তড়িৎ পরিমাণের ক্ষুদ্রতম একক। এই জিনিসটা আমাদের লাগবে, কুলম্ব হলো তড়িৎ পরিমাণের ক্ষুদ্রতম একক। একটু আগে আমরা অ্যাম্পিয়ার সম্বন্ধে পড়লাম, সেই অ্যাম্পিয়ারটা আমরা একটু দেখি আবার। এই যে অ্যাম্পিয়ার দেখলাম, এই যে কোন পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যত কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে আমরা আই দ্বারা প্রকাশ করি, একটু আগেই দেখলাম। অ্যাম্পিয়ারের একক হচ্ছে আমাদের কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড। যেহেতু আমরা জানি এ ইকুয়ালস টু সি বাই এস, সেখান থেকে আমরা জানি অ্যাম্পিয়ারের একক কি, কুলম্ব পার সেকেন্ড। তাহলে কুলম্ব কি, কুলম্ব কি একটু আগে আমরা দেখে আসলাম। এই যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ড দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে
যে তার কারেন্ট পাস হয় সেটাই হচ্ছে আমাদের এই যে তড়িৎ চার্জ বা কুলম্ব। কুলম্বের একক হচ্ছে সি, দেখে আসছি, এবং তার মানে 1 সি ইকুয়ালস টু অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। সি ইকুয়ালস টু অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। তাহলে তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ, আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ আমরা ওইভাবে তো কোনো ট্রিক্স নাই, কিন্তু আমরা সবল দুর্বল আর অবিশ্লেষ্য তো একটু জাস্ট ইজিলি ভাবে যেটা মনে রাখবো সেটা হচ্ছে সকল ধরনের আয়নিক যৌগ, এবং সেটা সকল ধরনের আয়নিক যৌগ যেমন ধরো লবণ, অ্যাসিড, সবল ক্ষার, সবল ক্ষার, সবল অ্যাসিড, সবল ক্ষার সবল অ্যাসিড কারা? HCl, H2SO4, HNO3। আবার সবল ক্ষার কারা? তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এরা খুব দ্রুত পানিতে বিভাজিত হয়ে যায় এবং সারা সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে যায়, এরা হচ্ছে সবল বিশ্লেষ্য। দুর্বল কারা? দুর্বল আমরা একটু আগেই দেখে আসলাম যে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে তার সে দুর্বল তোমার হচ্ছে বিশ্লেষ্য। এছাড়া হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড খুবই ছোট একটা আয়ন, এবং ফ্লোরিন হচ্ছে খুবই তড়িৎ ঋণাত্মক, সে হাইড্রোজেনকে একদম ধরে রাখে, সেটা পোলার সমযোজী একটা যৌগ থাকে। এর ফলে সে কি হয়, খুব কম পরিমাণে বিভাজিত হয়। তো এই দুইটার কথা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া তড়িৎ অবিশ্লেষ্য কারা? তড়িৎ অবিশ্লেষ্যর ক্ষেত্রে 1 নম্বরই আসবে চিনি বা সুক্রোজ, তারপরে আসবে হচ্ছে আমাদের গ্লুকোজ, আসবে আমাদের বিশুদ্ধ পানি। এইটা জিনিসটা আমাদেরকে মনে রাখতেই হবে। আচ্ছা, তো কুলম্ব আর অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক কি? কোন তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে যদি সি অ্যাম্পিয়ার বিদ্যুৎ তড়িৎ প্রবাহ টি সময় ধরে চলে, তার ফলে আমরা চালনা করা হলে তার ফলে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে আমরা কিউ কুলম্ব বলি। একটু আগে আমরা সেটাই বললাম, এই যে কিউ ইকুয়ালস টু সি ইন্টু টি, একই জিনিস। কিউ ইকুয়ালস আই বাই আই ইন্টু টি বা সি ইন্টু টু, একই জিনিস মিন করে। তবে কুলম্ব ইকুয়ালস টু অ্যাম্পিয়ার ইন্টু সময়, মানে অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার যদি 1 সেকেন্ড দিয়ে তুমি পাস করো সেটাই হচ্ছে আমাদের 1 কুলম্ব। এবং এই যে তড়িৎ পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে কুলম্ব এবং বিদ্যুৎ বৃহত্তম একক হলো ফ্যারাডে। এইটাই তোমাকে জানতে হবে। তড়িৎ পরিবাহের ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের কুলম্ব। বৃহত্তম একক কি? বৃহত্তম একক হচ্ছে আমাদের ফ্যারাডে। আমাদের এটা জানতেই হবে ক্ষুদ্রতম একক কোনটা আর হচ্ছে আমাদের বৃহত্তম একক কোনটা। তাহলে ফ্যারাডে কি? ফ্যারাডেকে আমরা একটু আগে বললাম বৃহত্তম একক। 1 মোল পরিমাণ, আমরা জানি 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনকে তুমি যদি নেও, তার যে চার্জটা হবে, 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনকে নিলে তার যে মোট চার্জ হবে, সেই চার্জটা মোটামুটি 96,500, আরো যদি সঠিক মান ধরতে হয় সেটা আমরা ধরি 96,473, 96,473 কুলম্ব। এই মানটাকে আমরা বলি হচ্ছে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে খুব কাছাকাছি মান ধরে আমরা 96,500 দ্বারা অঙ্ক করা হয়। এর প্রতীক হচ্ছে এফ, সুতরাং 1F ইকুয়ালস টু 96,500 কুলম্ব তড়িৎ চার্জ। তারপরে আমরা আসে বিভব। আমরা জানি বিভবের ক্ষেত্রে একক কি? ভোল্ট। ভোল্ট অলওয়েজ কি? ভোল্ট হচ্ছে কাজের যে পরিমাণ সেটা দিয়ে আমরা বের করি। ভোল্ট ইকুয়ালস টু কাজকে চার্জের পরিমাণ। অমুক চার্জকে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিতে কতখানি কাজ লাগলো সেটাই হচ্ছে তার বিভব বা ভোল্ট। তো সেই ভোল্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভোল্ট হচ্ছে তার কাজ, জুলকে আমরা তার চার্জের পরিমাণ কুলম দ্বারা ভাগ করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের ভোল্ট বা বিভব। এই হচ্ছে আমাদের বিভবের ক্ষেত্রে যেটুকু জানতে হবে। এরপরে আসো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের এই যে কি দিয়েছেন, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের কয়েকটা ন্যূনতম মাত্রা নিয়ে বিয়োজন বিভবের কথা বলছেন। তো এইখানে উনি প্রথম সূত্রটা কি বলছেন? উনি বলছেন প্রথম সূত্রটাই জাস্ট জানতে হবে। প্রথম সূত্রটার গাণিতিক ফর্মুলাটা কি সেটা আমরা ফার্স্ট অফ অল জানি। প্রথম সূত্রর গাণিতিক ফর্মুলা কি? প্রথম সূত্রের গাণিতিক ফর্মুলা হচ্ছে ডব্লিউ সমানুপাতিক কিউ। সেখান থেকে আমরা সমানুপাতিক কি উঠানোর জন্য আমরা কি নিয়ে আসি? একটা জেড নিয়ে আসি, সমানুপাতিক ধ্রুবক কিউ। এবং আমরা একটু আগে দেখেছিলাম যে কিউ ইকুয়ালস টু কি? আই ইন্টু টি। তার মানে কি? ডব্লিউ ইকুয়ালস টু জেড ইন্টু আই ইন্টু টি, বা ডব্লিউ ইকুয়ালস টু জেড আই টি। জেড আই টি, এটা হচ্ছে গাণিতিক ফর্মটা। এটা আমরা জানবো যে প্রথম সূত্রে সে কি বলতেছে। তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সব পরিমাণের সমানুপাতিক। মানে কতখানি সঞ্চয়, মানে বিদ্যুৎ পাস করতেছি আমি, সেটার সাথে সাথে কতখানি পদার্থ জমা পড়তেছে ক্যাথোডে বা অ্যানোডে, সেটা সমানুপাতিক। কতখানি বিদ্যুৎ পাস করতেছি, কতখানি বিদ্যুৎ পাস করতেছি, কতখানি জমা পড়তেছে, এইটা হচ্ছে সমানুপাতিক। অতএব ডব্লিউ সমানুপাতিক কিউ। সেখান থেকে আসলে আমাদের ডব্লিউ সমান 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 জেড কিউ। জেড হচ্ছে আমাদের তুল্য রাসায়নিক গুণাঙ্ক। তুল্য রাসায়নিক
গুণাঙ্ক, সেখান থেকেই আমরা পেলাম কি ডব্লিউ ইকুয়ালস টু কিউ মানে কি আইটি, সেখান থেকে ডব্লিউ ইকুয়ালস টু জেড আইটি। জেড একটা স্থির সংখ্যা, এটাকে বলা হয় কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা বিভিন্ন যে পদার্থ তার জন্য ভিন্ন ভিন্ন হয়। তো এখানে আমরা একটু জিনিস, একটা কোশ্চেন আসছে, ক্রোমিয়াম সালফেট দ্রবণে আমাদের 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত পরিমাণ ক্রোমিয়াম জমা হবে। মানে একটু পরে এটা পড়বো, বইয়ে যেহেতু কোশ্চেনটা আগে এসে পড়ছে, আমরা একটু যেটা জানবো সেটা হচ্ছে এই আমরা যোজনী দ্বারা এটা নির্ণয় করা হয়। যার যোজনী যত, তার জন্য তত আহ 1 মোল 1 মোল পদার্থ ক্যাথোডে বা অ্যানোডে জমা করতে তার জন্য ততখানি, তত ফ্যারাড তোমার কি দেওয়া লাগে, বিদ্যুৎ দেওয়া লাগে। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জানি ক্রোমিয়ামের যোজনী কত, ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3+। তো সেই কারণে আমাদের ক্রোমিয়ামকে যদি 3 ফ্যারাডে আমরা যদি দেই তাহলে কি হবে, 1 মোল জমা হবে। যেহেতু ক্রোমিয়াম একা হচ্ছে, তার যোজনী কত, 3 3, যেহেতু তাই আমি 3 ফ্যারাডে যদি দেই, যদি তার যোজনী হয়তো 1, যেমন সোডিয়াম, তাহলে আমি যদি 1 ফ্যারাডে দিতাম তাহলে 1 মোল সোডিয়াম জমা হইতো। যেহেতু ক্রোমিয়াম তার যোজনী 3, তার জন্য আমার লাগবে 3 ফ্যারাডে। আর আমরা জানি এখানে দিয়ে দেওয়া হয়েছে ক্রোমিয়ামের 1 মোল ইকুয়ালস টু 52, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কত, 52 গ্রাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি যদি 3 ফ্যারাডে ক্রোমিয়াম সালফেটে দেই তাহলে কতখানি ক্রোমিয়াম জমা হবে, 1 মোল সমান মানে 52 গ্রামের সমান ক্রোমিয়াম জমা হবে। হ্যাঁ, সঠিক উত্তর। তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু বলে দাও। হ্যাঁ, তো এখন আসলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি? প্রথম সূত্র মতে আমরা দেখলাম ডব্লিউ ইকুয়ালস টু জেড কিউ। তো জেড এর মান, জেড এর ভ্যালু কি, জেড এর ভ্যালু, জেড এর এককটা কি আসে, জেড কে যদি আমরা এই সাইডে নিয়ে আসি আমরা পেয়ে যাই কি ডব্লিউ বাই কিউ। অতএব গ্রাম বাই কুলম্ব। ডব্লিউ মানে কি ভর, কিউ হচ্ছে কুলম্ব, গ্রাম বাই কুলম্ব। তাহলে তার এককটা কি, গ্রাম বাই কুলম্ব। গ্রাম বাই কুলম্ব এই হচ্ছে জেড এর একক। জেড এর একক হচ্ছে গ্রাম বাই, সরি, গ্রাম ইন্টু কুলম্ব ইনভার্স 1, গ্রাম ইন্টু কুলম্ব ইনভার্স 1। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি একটু গিয়ে পড়লাম, তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব তো বিদ্যুৎ পরিবহনের ফলে, 1 কুলম্ব, নট 1 ফ্যারাড, 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহ করলে তার কোন পদার্থের যত পরিমাণ অ্যানোডে বা ক্যাথোডে সঞ্চিত হয় তাকেই আমরা বলি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দুইটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমাদের একটু কষ্ট করে পড়তে হবে, বিশেষ করে সিলভারেরটা পড়তে হবে, হাইড্রোজেনটা না পড়লেও অতটা হয়তো সমস্যা নাই, পড়তে পারলে অবশ্যই পড়বো, বাট সিলভারটা আমাদেরকে পড়তে হবে। আমরা একটু গিয়ে দেখলাম সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, 001118 গ্রাম কুলম্ব ইনভার্স 1। আর হাইড্রোজেনের কত কত, 4টা শূন্য, 10447। তো সিলভারেরটা আমাদের একটু পড়তেই হবে কষ্ট করে, 0.0011118 গ্রাম পার কুলম্ব। তার মানে কি বলতেছে, আমরা যদি আহ যদি সোডিয়াম নাইট্রেট থাকে, সরি সিলভার নাইট্রেট থাকে, সিলভার নাইট্রেটে আমরা যদি তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ দেই তাহলে ক্যাথোডে সিলভারের কতখানি জমা পড়বে, এই যে মাত্র 0.00118 গ্রাম পার কুলম্ব। প্রত্যেক কুলম্বের জন্য এত গ্রাম তোমার সিলভার জমা পড়বে। এইটাই কিন্তু আমরা এখানে পড়ছিলাম, এই যে দেখো, এই যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে 1 সেকেন্ডে এত গ্রাম সিলভার ক্যাথোডে জমা হয় তাকেই বলা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো আমরা একটু কি দেখলাম, তো আমরা কি দেখলাম যে এই যে 1 অ্যাম্পিয়ার বা 1 কুলম্ব যদি বিদ্যুৎ পাস করি তাহলে কতখানি জমা হবে, এতখানি জমা হবে। এইটাই এখানে জাস্ট লিখে দেওয়া হয়েছে। তো এইখানে কি বলা হয়েছে, আবার বলা হয়েছে, এই দেখো মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মৌলটির গ্রাম পারমাণবিক ভর এবং নির্দিষ্ট জারণ অবস্থা বা যৌগ গঠনের যোজ্যতার উপর নির্ভর করে। তাহলে দুইটা জিনিসের উপর নির্ভর করে সে। তাহলে জেড কিসের কিসের উপর নির্ভর করে, জেড নির্ভর করে তার গ্রামে তার পারমাণবিক ভর কত এবং তার যোজনী কত, এই দুইটা জিনিসের উপরে। এবং এই যোজনীকে আমাদের যোজনী ইনটু তার ওই যে 1 ফ্যারাডে বা যোজনী ইনটু ফ্যারাডে সংখ্যক বা 1 মোল সংখ্যক কারেন্ট দ্বারা গুণ করতে হয়, সেটা আমরা জানি 96,473 কুলম্ব। তার মানে কি জেড বের করতে আমাদের কি কি লাগবে, ওই পদার্থটার গ্রাম পারমাণবিক ভর লাগবে এবং তার যোজনী লাগবে। তো গ্রাম পারমাণবিক ভরকে যদি আমরা যোজনী গুণ তত ফ্যারাডে, যদি যোজনী 2 হয় তাহলে 2 ফ্যারাডে,
যোজনী 2 ইন্টু 2 ফ্যারাডে, 1 হইলে 1 ইন্টু 96,473, 3 হইলে 3 ইন্টু। তো সেখান থেকে আমরা কি বের করতে পারবো? মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবো। খুবই খুবই ইম্পর্টেন্ট, মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা বের করতে পারবো। এই যে আমরা জানি এখান থেকে যে আর্জেন্টাম বা আমাদের যে সিলভার, তার পারমাণবিক ভর আমরা ধরি কি 108, এবং আমরা জানি তার যোজ্যতা 1। তো সেখান থেকে আমরা যদি এই সংখ্যাটায় বসাই, তাহলে আমরা এরকম একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটাই কিন্তু আমরা এইখানে দেখলাম 0.00118, সেটাই কিন্তু আমাদের এই যে সেম ভ্যালু 1.1181 ইন্টু 10⁻³ গ্রাম কুলম্ব। পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে তাদের একটু ভিন্নতা দেখা যায়, এইগুলো না পড়লেও হবে, তোমার জন্য এটা ইম্পর্টেন্ট না। মানে এটা তোমার পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট না, কোনো পরীক্ষাতেই এটা দিয়ে হয়তো তোমার অঙ্ক আসবে না। যাই হোক, তো মৌলের রাসায়নিক তুল্যভর, আমরা রাসায়নিক তুল্যভরকে রাসায়নিক তুল্যাঙ্কও বলতে পারি। আমরা তুল্যভর বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এই যে মৌলের পারমাণবিক ভরকে ওই মৌলের যৌগ গঠনে ব্যবহৃত যোজ্যতা, মানে কি পারমাণবিক ভরকে তার যোজ্যতার দ্বারা আমরা ভাগ করি, তাহলে আমরা রাসায়নিক তুল্যভর পাই। যেমন কপার সালফেটে কপারের ব্যবহৃত যোজনী হচ্ছে 2, কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.2। তো কপার সালফেটে আমার কপারের তুল্যভর কত? 63.5 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের 31.75। তাহলে কপার সালফেটে কপারের তুল্যভর কত? 31.75। যৌগের ক্ষেত্রে কি? এটা আবার ভিন্ন। যৌগের ক্ষেত্রে আমরা কি করি? ক্যাটায়ন এবং অ্যানায়নের যে কোনো একটার যোজনী সংখ্যা দ্বারা ভাগ করে দিই। যেমন কপার সালফেটের ক্ষেত্রে, কপার সালফেটের আমাদের আণবিক ভর কত? সেম জিনিস 159.5। এইটাকে আমরা কি ধরবো? আমরা কপারের বা ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ কত এখানে? 2। 2 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে অ্যান্সার আসবে কত? 79.75। তাহলে দুইটা জিনিস জানলাম, একটা আছে যৌগের তুল্যভর, একটা আছে আমাদের মৌলের তুল্যভর। মৌলের তুল্যভর ক্ষেত্রে কি কি করি আমরা? এটা যৌগে তার কত যোজনী ব্যবহৃত হচ্ছে এবং তার যে পারমাণবিক ভর তাকে ভাগ করলে আমরা পাবো মৌলের রাসায়নিক তুল্যভর। আর একটা যৌগে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ কত, সেটাকে আমরা যৌগের যে আণবিক ভর দ্বারা ভাগ করে দিলে আমরা পেয়ে যাব কি? যৌগের তুল্যভর। এছাড়া আছে কি? এই যে দেখো, সালফিউরিক অ্যাসিডে তুল্যভর কত? 49। বেসিক্যালি এখানে কপার সালফেটের তুল্যভর হচ্ছে এই যে 79.75। সালফিউরিক অ্যাসিডের তুল্যভর খুবই খুবই ইম্পর্টেন্ট, সালফিউরিক অ্যাসিডের তুল্যভর হচ্ছে 49, এবং সোডিয়াম কার্বনেটের তুল্যভর হচ্ছে 53। 53। আচ্ছা, এবং তারপরে কি বলা হয়েছে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সাথে গ্রাম রাসায়নিক তুল্যফলের সম্পর্কটা কি? আমরা এই যে দেখো লেখা আছে, মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে জেড কে তুমি যদি 96,500 দ্বারা গুণ করো, তাহলে তুমি গ্রাম রাসায়নিক তুল্যভর পাবা। গ্রাম রাসায়নিক তুল্যভর পাবা, তার মানে কি? আর আমাদের যে সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক, একটু আগে আমরা দেখলাম 1.118, এই যে 1.11, এইটাকে তুমি যদি 96,000 দ্বারা গুণ করে দাও, তুমি তাহলে কি মান পেয়ে যাবা? তার পারমাণবিক যে ভরটা সেটা কিন্তু পেয়ে যাবে। এই যে দেখো 107.896, এই যে দেখো 107.868, খুবই ক্লোজ। তার মানে কি বললাম আমরা? আমরা যদি তার তুল্যাঙ্ক জেড কে তার 96,500 দ্বারা, জেড কে তার যদি আহ ওই যে আমাদের যে কি বলতেছি 96,500 মানে 1 ফ্যারাডে দ্বারা যদি গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু তার কি মৌলটির গ্রাম রাসায়নিক ভরের কাছাকাছি ভ্যালুটা পেয়ে যাব। এবং আমরা জানি আমাদের সিলভারের ক্ষেত্রে তুল্যভর কিন্তু 1, মানে যেহেতু তার যোজনী 1, তাহলে কিন্তু সেটা কিন্তু 1 হিসেবেই থাকে। তাহলে আর্জেন্টিনা আমাদের যে সিলভারের গ্রাম রাসায়নিক ভর সেটা কিন্তু সেম, তুল্যভরের সাথে পারমাণবিক ভর কিন্তু সেম। এই জিনিসটা আমরা এখানে বলার চেষ্টা করেছি। এখন আছে কি? ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা ও সীমাবদ্ধতা। প্রযোজ্যতা কি? তড়িৎ বিদ্যুৎ দ্রবণে গলিত তরলের সমবায় প্রযোজ্য। এখানে কি ইম্পর্টেন্ট? ফ্যারাডের সূত্রের উপর চাপ এবং দ্রবণের ঘনমাত্রার বিশেষ কোনো প্রভাব নেই। কার কার প্রভাব নেই? চাপ এবং দ্রবণের প্রভাব নেই, ঘনমাত্রার প্রভাব নেই, কিন্তু তাপের প্রভাব কিন্তু আছে। সীমাবদ্ধতা কেবলমাত্র তড়িৎ বিশ্লেষণের উপরে প্রযোজ্য, ইলেকট্রো পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা জানি সেখানে কি, সেখানে তো জারণ বিজারণ ঘটতেছে না, সেটা ভৌত প্রসেস। যেসব ক্ষেত্রে শতভাগ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ প্রভাবিত হয়, শুধুমাত্র সেসব ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। শুধুমাত্র যারা তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে কাজ করে। কোনো তড়িৎ বিশ্লেষ্য একসাথে একাধিক জারণ বিজারণ ঘটলে কিন্তু আবার ফ্যারাডে কাজ করতে ভুল করে ফেলে। তো ফ্যারাডের সূত্র যদি একসাথে অনেকগুলো তোমার জারণ বিজারণ ঘটে, তখন কিন্তু ফ্যারাডের সূত্র একটু ভুল হতে পারে। তো এইটা হচ্ছে আমাদের, সীমাবদ্ধতা কয়টা আর প্রযোজ্য কয়টা। আচ্ছা,
এক মোল ইলেকট্রনের চার্জ কত আমরা জানি, একটা ইলেকট্রনের চার্জ কত 1.602 × 10⁻⁻19 কুলম্ব, এবং আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23। তুমি এই দুইটাকে যদি গুণ করে দাও তুমি এটা ভ্যালু পেয়ে যাবা, সেটা হচ্ছে 1 ফ্যারাডে অ্যাকচুয়ালি কত 96,473 আমরা পড়ে এসেছি, বা 96,500 কুলম্ব প্রায় ধরা হয়। এটা কিন্তু ডেন্টালে আসা কোশ্চেন। ফ্যারাডে বলতে কি বোঝায়, এই যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কি আমরা বলি ফ্যারাডে, সেটা হচ্ছে কত 96,500। 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96,500 কুলম্ব বিদ্যুৎ চার্জ। এবং আমরা জানি সিলভারের যোজনী 1, তার ফলে 1 মোল সিলভার উৎপাদনের জন্য আমাদের কতখানি ফ্যারাড লাগবে, 1 ফ্যারাড লাগবে। এর বলতেছে 1 ফ্যারাড বলতে কি বোঝায়, 1 ফ্যারাড বলতে কি বোঝায় একটু আগে দেখলাম, 1 মোল ইলেকট্রনের চার্জ কি আমরা 1 ফ্যারাডে বলে। এটা কিন্তু মেডিকেলে আসা কোশ্চেন, 1 ফ্যারাড ইকুয়ালস টু কত বিদ্যুৎ চার্জ। ফ্যারাডের সূত্রের তাৎপর্য, এটা অত ইম্পর্টেন্ট কিছু না, খুব সহজ সহজ জিনিস আমরা জাস্ট পড়ে যাব, তাহলেই আমাদের এটা আমরা বুঝে ফেলবো। কঠিন কোনো জিনিস নাই, ফ্যারাডের সূত্রের কিছু তাৎপর্য আছে, জাস্ট দেখে গেলেই আমাদের হবে। এই যে সেম জিনিস, এই যে সোডিয়াম থেকে আয়ন থেকে কি হয়েছে, সোডিয়াম পরিণত হচ্ছে ক্লোরিন থেকে, সেই ক্লোরিন গ্যাসে পরিণত হচ্ছে, এইসব জিনিস আমরা অলরেডি দেখে এসেছি। আহ এবং এই যে এই জিনিসটা আমি তোমাদের একটু আগে বলছি, সেটা হচ্ছে বিদ্যুৎ বিশ্লেষণকালে আমরা কোনো পদার্থের আয়ন থেকে 1 মোল পদার্থকে সঞ্চিত করতে কতখানি বিদ্যুৎ লাগবে, সেটা কিন্তু তার কিসের উপরে নির্ভর করে, চার্জ বা যোজনীর উপর নির্ভর করে। যেমন ধরো যদি সে 1 ধনাত্মক হয়, একটু আগে দেখলাম সিলভার, তার জন্য লাগবে 1 ফ্যারাড। এই যে এই ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন হবে 1 ফ্যারাডে। যদি সে 2 হয় তাহলে তার লাগবে কত, 2 ফ্যারাড। আবার যদি সে 3 হয়, 3 যোজনী যুক্ত বা 3 ধনাত্মক বা ত্রিধনাত্মক হয়, তার জন্য লাগবে কত, 3 ফ্যারাড। আমরা একটু আগেই কিন্তু সেটা দেখছি। আমরা কি করতে পারি, ফ্যারাডের সূত্র দ্বারা কি করা পসিবল, ফ্যারাডের সূত্র দ্বারা ইলেকট্রন চার্জ গণনা করা সম্ভব। এই জিনিসটা জানলেই হবে, ফ্যারাডের সূত্রের সাহায্যে চার্জ গণনা করা সম্ভব। আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যাকে ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করলেই আমরা কিন্তু এই যে 1 ফ্যারাডে পাই, বারবার বলা হচ্ছে এই জিনিস। আচ্ছা, 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত, 16-17তে আসা কোশ্চেন, আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো, সেটা হচ্ছে 96,473। 1 ফ্যারাডে সমান কি, 1 ফ্যারাডে সমান কি, আমরা এটা তাহলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, 1 ফ্যারাডের সময় কিন্তু 96,500 কুলম্ব। দেখো এখানে কিন্তু 95,600 কুলম্ব আছে। তো তোমাদের এটা ধাঁধার মানে এটা চোখকে ধাঁধা দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে অপশন। তো এটা কিন্তু আমরা জানি 96,500। তো এইখানে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কি, যে আমাদের H2 + ½ O2, এইখানে যে পানি উৎপন্ন হচ্ছে, এই জারণ বিক্রিয়ায় কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। এটা কিন্তু মেডিকেলে আসা কোশ্চেন, এটা কিন্তু মেডিকেলে আসা কোশ্চেন। আমরা একটু আগে দেখলাম 1 ধনাত্মক হলে 1 ফ্যারাডে, যেহেতু আমরা দ্বিধনাত্মক তাহলে আমাদের 2 ফ্যারাডে লাগবে। 1 ফ্যারাডে যদি হয় 96,500, এটাকে তুমি যদি 2 দ্বারা গুণ করে দাও তুমি অ্যান্সার পাবা 1,93,000। এই ভ্যালুটা তুমি পাবা, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। কেন 2টা লাগলো আমরা বুঝতে পারলাম, 2টা হাইড্রোজেনের কারণে। আচ্ছা, এই জিনিস, এই অঙ্ক তোমার লাগবে না, জাস্ট এখান থেকে আমাদের কপারের যে ভ্যালুটা এটা জানতে পারলেই হবে, 63.5। এখানে লাগবে 1 মোল ইলেকট্রন কোনটি, 1 মোল ইলেকট্রন অ্যাকচুয়ালি কোনটি, আমরা 1 মোল ইলেকট্রন কোনটি, কোশ্চেনটা একটু ভুল, অপশনের তো যদি তুমি তুলনা করো, 1 মোল ইলেকট্রনের চার্জ কত সেটা যদি হতো তাহলে কিন্তু অ্যান্সার হবে 1 ফ্যারাডে। 1 মোল ক্রোমিয়াম ক্যাথোডে সঞ্চিত হতে বিদ্যুৎ প্রয়োজন কতখানি, আমরা একটু আগে এই অঙ্ক মানে একবার দেখে এসেছি। আমরা জানি যেহেতু ক্রোমিয়াম কত আহ, যোজি সে হচ্ছে, বা কত তার চার্জ হচ্ছে 3, তার ফলে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমার লাগবে 3 ফ্যারাড। আচ্ছা, এরপরে আসে হচ্ছে তড়িৎ রাসায়নিক সারির কথা। তড়িৎ রাসায়নিক সারিটা কি, এইটা আমরা কি করতেছি, এই সারিটা হচ্ছে বিজারণ বিভব, যার বিজারণ বিভব বেশি সেই অনুসারে সাজানো হয়েছে। তার মানে কি, যারা সহজে বিজারণযোগ্য সেই ক্যাটায়নটা এখানে সবচেয়ে নিচে স্থান পেয়েছে। যে সহজে বিজারণ, যেই ক্যাটায়নটা সহজে বিজারিত হয়ে যায় বা সহজে বিজারণযোগ্য, সে এখানে সবচেয়ে নিচে আছে। এবং এই যে দেখো, অর্থাৎ দ্রবণ থেকে কোনো আয়ন চার্জ মুক্ত হওয়ার প্রবণতাই হলো তার
ধাতুর সক্রিয়তার বিপরীত। মানে এখানে কি আছে, সক্রিয়তার কথা বলা হয়েছে। তার কি, সে যত তাড়াতাড়ি কি বলতেছে, দ্রবণ থেকে কোনো আয়ন চার্জ মুক্ত হওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে তার ধাতুর সক্রিয়তার কি বিপরীত। তো এইখানে এই জিনিসটা আছে, এই জিনিসটা আমরা একটু পরে পড়বো। তো এই জিনিসটা আপাতত জাস্ট একটু চোখে দেখে রাখলেই হবে যে তড়িৎ রাসায়নিক সিরিজের একাংশ, এখানে তড়িৎ রাসায়নিক সিরিজের একাংশ, এখানে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি কি, একদম শুরুতে কি আছে, পটাশিয়াম আছে, এবং সবার শেষে কি আছে, হাইড্রক্সাইড আছে। আমরা একটা কোশ্চেন দেখেছিলাম, কে সবচেয়ে দ্রুত তোমার আয়ন ত্যাগ করবে, সেখানে অ্যান্সার কিন্তু আমরা কি দেখে এসেছিলাম, হাইড্রক্সাইল আয়ন দেখে এসেছিলাম। এইটাই সে আমাদের তড়িৎ রাসায়নিক সিরিজের একাংশ, সবার উপরে কে, পটাশিয়াম, এবং সবার শেষে কে, হাইড্রক্সিল আয়ন। তো নিচের কোনটি কম বিক্রিয়াশীল ধাতু, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন, এইটা একটু অ্যান্সার করার দেওয়ার চেষ্টা করি। রফিকুল, হ্যাঁ সবার আগে সঠিক অ্যান্সার দিয়েছে রফিকুল। হ্যাঁ, সাবরিনা সঠিক অ্যান্সার, অনিক সঠিক অ্যান্সার, সিনথিয়া না, সিনথিয়া বলেছো সি। একটু জানতে হবে, প্ল্যাটিনাম আর গোল্ড, মানে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারতেছি এখানে সিলভার, প্ল্যাটিনাম আর গোল্ড তিনজনই কম বিক্রিয়াশীল মোটামুটি, কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি কম বিক্রিয়াশীল হচ্ছে কিন্তু গোল্ড, বা আমরা সোনা বা অরাম যেটা। তো এই ব্যক্তি বা এই গোল্ড কি, সে হচ্ছে কম, এই কারণেই সে কি করতে পারে না, সে কিন্তু মানে নিজেকে পরিবর্তন হয় না, এই কারণেই সোনার এত দাম, গোল্ডের এত দাম। আর কি, সে কোনো নর্মালি সে বিক্রিয়া করে না কারোর সাথে, তার ফলে সে কম বিক্রিয়াশীল থাকার ফলে সে তার মতোই থাকে, সোনা সোনার সোনার হিসেবেই থেকে যায়। আচ্ছা, আহ এই জিনিস জানার কিছু নেই আমাদের এখানে। এই জিনিস আমাদের একটু দেখতে হবে, সমধর্মী আয়নের ঘনমাত্রার প্রভাব আবার তড়িৎ বিশ্লেষণ সাহিত্যে কোন অগ্রাধিকার, আমরা জাস্ট জানবো। এই জিনিস আমরা জাস্ট একবার চোখে দেখে গেলেই আমাদের হয়ে যাবে, তো ডিটেলসে না পড়লে হবে, আমরা জাস্ট একবার দেখে যাব তাহলেই আমাদের হবে। এখন আসলে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের আমরা কি ব্যবহার করতে পারি। এই যে শিল্পক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যবহার করতে পারি, ধাতুর নিষ্কাশনে, বিশুদ্ধকরণে, যৌগ উৎপাদনে, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং সম্বন্ধে আমরা পড়েছি, কোনো আমরা এই যে স্টিলের উপরে আমাদের যদি মরিচা না পড়তে হয়, আমরা ইলেকট্রোপ্লেটিং করি। কি দ্বারা ইলেকট্রোপ্লেটিং করা হয়, জিঙ্ক দ্বারা ইলেকট্রোপ্লেটিং করা হয়। এটা কিন্তু তোমাদের আশা কোশ্চেন মেডিকেল অলরেডি তোমাদের বইতেও আছে। এছাড়াও আমরা কি কি করতে পারি, ডাউন পদ্ধতিতে গলিত লবণ বা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা যায়। তাহলে কি জানা লাগবে, ডাউন পদ্ধতিতে আমরা সোডিয়াম নিষ্কাশন করি, সোডিয়াম নিষ্কাশন করি কি থেকে, সোডিয়াম ক্লোরাইড থেকে, সোডিয়াম ক্লোরাইড থেকে। এখান থেকে নামটা জানতে হবে, ডাউন পদ্ধতি সোডিয়াম নিষ্কাশন, ডাউন পদ্ধতিতে আমরা সোডিয়াম নিষ্কাশন করি। এছাড়া আমরা কি দেখব, এই যে আমরা একটু আগে পড়েছিলাম, মার্কারি ক্যাথোড সেলে সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ যাকে বলা হয় ব্রাইন, সোডিয়াম ক্লোরাইডের যে ব্রাইন, জলীয় দ্রবণ যাকে আমরা বলি ব্রাইন, তার তড়িৎ বিশ্লেষণে কি কি উৎপন্ন হয়, কস্টিক সোডা উৎপন্ন হয়, তিনটা জিনিস উৎপন্ন হয়, খুবই ইম্পর্টেন্ট মেডিকেল আসা কোশ্চেন। কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস, উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস, উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস। এই তিনটা জিনিস ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয়, এইটাই আমাদেরকে জানতে হবে। আমাদের কি জানতে হবে, সোডিয়াম ক্লোরাইড বা ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কি কি উৎপন্ন হয়, হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন 18-19 আসা কোশ্চেন, হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস। এছাড়াও সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ক্লোরেট উৎপন্ন করা যেতে পারে। গলিত CaCl2 বা গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে যথাক্রমে আমরা ক্যালসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু নিষ্কাশন করতে পারি। এরপরে অ্যালুমিনিয়ামের যে আকরিক, যেটাকে আমরা বলি বক্সাইট বা অ্যালুমিনা, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি, এটা আসতে পারে কোশ্চেন। বক্সাইট, বক্সাইটের অপর নাম কি, অ্যালুমিনা, এটাও আসতে পারে। অ্যালুমিনার সংকেত কি, এটাও আসতে পারে।
Al2O3। এই অ্যালুমিনার থেকে আমরা তড়িৎ বিশ্লেষণ করেই কিন্তু অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারি। তাহলে কতগুলো কোশ্চেন এই একটা লাইন থেকে আসতে পারে। অ্যালুমিনিয়ামের আক্ষরিকের নাম কি? বক্সাইড। বক্সাইডের অপর নাম কি? অ্যালুমিনা। অ্যালুমিনার সংকেত কি? Al2O3। সেখান থেকে আমরা আবার কোশ্চেন আছে, অ্যালুমিনিয়াম ধাতু কোথা থেকে নিষ্কাশন করা যায়? বক্সাইড থেকে। বক্সাইডের তড়িৎ বিশ্লেষণ থেকে নিঃসরণ করা যায়। এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ পরিপূরণ পদ্ধতিতে বিভিন্ন ধাতুর উপরে নিকেল এবং ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া যেতে পারে। তো আমরা জিঙ্কের ইলেকট্রোপ্লেটিং তো জানি, সাথে সাথে নিকেল এবং ক্রোমিয়ামের ইলেকট্রোপ্লেটিংও সম্ভব। এরপরে একক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, আমরা পড়বো হচ্ছে এখন আমাদের এই যে সক্রিয়তা সিরিজ পড়বো। সক্রিয়তা সিরিজ আমরা কিভাবে তৈরি করা হয়েছে, কোন ধাতুটা বেশি সক্রিয় সেটা আমরা কি দ্বারা নির্ধারণ করব। সেক্ষেত্রে আমরা জানি আমরা কার জারণ বিজারণ বিভব বেশি কম সেটার উপর ভিত্তি করে আমরা এটা তৈরি করছি। এখানে অ্যাকচুয়ালি দেখা হয়েছে জারণ বিজারণ বিক্রিয়া কি, একটা একক প্রতিস্থাপন মানে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট। মানে সে কি করে, সে হচ্ছে হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপন করার ক্ষমতার উপর ভিত্তি করে আমরা সক্রিয়তাকে বের করা হয়েছে। যে ধাতুর সক্রিয়তা একক প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা পানীয় এবং অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন সহযোগে প্রমাণিত হয়। এছাড়া অধিক সক্রিয় ধাতু লবণের দ্রবণে আয়নকে প্রতিস্থাপন করতে পারে। তার মানে কি, যারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন, এটা সিঙ্গেল প্রতিস্থাপন, সিঙ্গেল আমাদের যে ডিসপ্লেসমেন্ট সে করতে পারে, তার দ্বারা আমরা সক্রিয়তাকে মাপার চেষ্টা করছি। ধাতু দ্বারা পানি এবং অ্যাসিডের যে হাইড্রোজেনের একক প্রতিস্থাপন যারা কি করতে পারে, যারা অত্যাধিক সক্রিয়, একদম সক্রিয় সিরিজের উপরে অবস্থান করে, তারা কি করতে পারে, তারা পানি থেকে বা অ্যাসিড থেকেই হাইড্রোজেনকে বের করে দিতে পারে। যারা একটু কম, তারা কি করতে পারে, তারা পানি বা অ্যাসিড থেকে পারে না। তারা কি কোথা থেকে পারে, তারা হচ্ছে জলীয় বাষ্প বা স্টিম থেকে পারে। আবার যারা একদমই কম, তারা কোনো কিছু থেকেই কি করতে পারে না, অনেকে আবার কি করতে পারে না, তা কোনো কিছু থেকেই হাইড্রোজেনকে আমাদের আহ মানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। এটার উপর ভিত্তি করেই আমরা কি করি, সক্রিয়তা সিরিজ পড়ি। এই যে দেখো লেখা আছে, সবচেয়ে কম সক্রিয় ধাতু সিলভার। একটু কি আমরা বললাম সিলভার এবং গোল্ড বিক্রিয়াশীল না, তারা কি সবচেয়ে কম সক্রিয়, তারা কোনো অবস্থাতেই পানি ও অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। তো সক্রিয়তা সিরিজ আমরা কি কি বললাম, সক্রিয় সিরিজের মধ্যে যারা সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবার উপরে আছে, তারা কি করতে পারে, তারা পানি থেকেই হাইড্রোজেন, পানি থেকেই, পানি বলতে কি, পানির যে লিকুইড ফর্ম থেকেই সে হাইড্রোজেনকে সরিয়ে দিতে পারে। তারপরে সেকেন্ডলি যারা পাওয়ারফুল আছে, তারা কি করতে পারে, তারা এই যে দেখো, তারা কি করতে পারে, জলীয় বাষ্প থেকে হাইড্রোজেনকে, জলীয় বাষ্প থেকে হাইড্রোজেনকে সরিয়ে দিতে পারে। এরপরে যারা আছে তারা আরো কম পাওয়ারফুল, তারা কি করতে পারে, এই যে তারা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে তোমার হাইড্রোজেনকে সরিয়ে দিতে পারে। এরপরে আছে আমাদের মাঝখানে আছে কি, সেই হাইড্রোজেন, হাইড্রোজেনকে তো আর হাইড্রোজেনের প্রতিস্থাপনের কোনো ব্যাপার থাকে না। তো এই যে এর পরে যারা থাকে, এরা হাইড্রোজেন থেকেও কম সক্রিয়, তারা হাইড্রোজেনকে কোনো কিছু থেকেই প্রতিস্থাপন করতে পারে না, উপরের কোনো উৎস থেকেই সব ধাতু H2 কে অপসারণ করতে পারে না। এবং আমরা একটু আগেই দেখেছিলাম সবচেয়ে কম বিক্রিয়াশীল ধাতুর ক্ষেত্রে একটা কোশ্চেন করেছিলাম, সেখানে কি ছিল, অরাম ছিল, মানে সোনা ছিল বা গোল্ড ছিল। এই দেখো গোল্ড একদম সবার নিচে, সিলভারেরও নিচে, সে সবচেয়ে কম বিক্রিয়াশীল। তো আমরা একটু পড়ার চেষ্টা করি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সবার উপরে যে গ্রুপ, আবার বলার চেষ্টা করি, তারা কি করতে পারে, এই যে দেখো, এই যে লিথিয়াম সবার উপরে আছে। লিথিয়াম পানি থেকেই, লিকুইড পানি থেকেই হাইড্রোজেনকে, মানে পানিকে আলাদা করে ফেলতে পারে। তারপরে বেরিয়াম সেম জিনিস সে করতে পারে, সে কি করতে পারছে, লিকুইড থেকে আলাদা করে ফেলতে পারে। এরপরে যে গ্রুপটা আছে, সেকেন্ড গ্রুপ, যারা সেকেন্ডলি পাওয়ারফুল, তারা কি করতে পারে, বুঝতে হবে এই যে অল্প কয়জন, এই যে লি কে বা কা না, আমরা যে পড়বো লিথিয়াম, পটাশিয়াম, ব্যারিয়াম, ক্যালসিয়াম এবং সোডিয়াম, এরা পানি থেকে তো করতে পারি। এবার আমরা যদি এছাড়াও যদি এরপরে যারা আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, ফেরাস, ক্যাডমিয়াম, এরা সবাই, এই যে আগের কয়জন যেহেতু খুবই পাওয়ারফুল, এরা তো স্টিম থেকে করতে পারবেই, আর স্টিমের সাথে সাথে তারা পানি থেকেও হাইড্রোজেনে করতে পারে। কিন্তু এই যে সোডিয়ামের পর থেকে যারা আছে, এরা খালি কি করতে পারে, স্টিম থেকে আলাদা করতে পারে। কিন্তু এই যে লিথিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম, সবাই কিন্তু অ্যাকচুয়ালি স্টিম থেকে হাইড্রোজেনকে আলাদা করতে পারে। খালি পানি থেকে আলাদা করতে পারে এই প্রথম পাঁচজন। এই পুরো সিরিজ
কি করতে পারে, স্টিম থেকে আলাদা করতে পারে। আবার এই লিথিয়াম থেকে শুরু করে একদম এই যে প্লাম্বাম পর্যন্ত এরা সবাই কি করতে পারে, এরা সবাই হচ্ছে তৃতীয় স্তরের পাওয়ারফুল। তারা কি করতে পারে, তারা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে আলাদা করতে পারে। তারপরে আসে আমাদের কি, হাইড্রোজেন নিজেই আসে এবং তার নিচে চারজন থাকে, তারা কোনো অবস্থাতেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, না পানি অবস্থায়, না স্টিম অবস্থায়, না এসিড অবস্থায়। তাহলে আশা করি বুঝতে পারলাম কি কি। ফার্স্টে সবচেয়ে পাওয়ারফুল এই পাঁচজন, সব অবস্থায় থেকেই সে কি করতে পারে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তারপরে সেকেন্ড যে গ্রুপ, তারা স্টিম থেকে করতে পারে, এসিড থেকে করতে পারে, এবং সবার শেষে যে এই গ্রুপটা, এরা শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া প্রকাশ করতে পারে। তো এইটা এই যে সিরিজটা, এই যে ধাতুর বিজারণ ক্ষমতার বৃদ্ধি কম, বিজারণ ক্ষমতা যত উপরে যাবে তত বেশি, তো এইটা আমরা এই সিরিজটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা অনেক সূত্র দ্বারা অনেকে মনে রাখে, আমি যেভাবে মনে রাখতাম এটা, আমি আমার মতো এটা মনে মনে এটা ছন্দের মতো বানিয়ে ফেলছিলাম। এটা তোমাদের পছন্দ হলে তোমরা পড়তে পারো, আর নাহলে এর থেকে সুন্দর ছন্দও কিন্তু অনেক বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়তে পারো। অলরেডি তোমরা হয়তো অনেকে জানো। আমি যেভাবে পড়তাম, জাস্ট প্রত্যেকটা নাম আমি একটা সিরিয়ালে পড়তাম। একটু হয়তো বলেছি, লিকে বাকানা, লিকে বাকানা, মগাল মঞ্জন কুরফে সিডি কোনি এসএন পিবি। তো কি, আমরা এটা প্রত্যেকটা স্তরে স্তরে পড়তাম। লিকে বাকানা, এটা হচ্ছে ফার্স্ট স্তর। লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, লিকে বাকানা। মগাল মঞ্জন কুরফে সিডি, এটা হচ্ছে সেকেন্ড স্তর। মগ মানে কি, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, তারপরে হচ্ছে ফেরাস এবং কুরফে সিডি, সিডি হচ্ছে ক্যাডমিয়াম, এটা হচ্ছে সেকেন্ড স্তর। তারপর হচ্ছে কোনিএসএন পিবি, এই যে কোনিএসএন পিবি, সিও এনআই এসএন পিবি, প্লাম্বাম। এইখানে হচ্ছে আমার তৃতীয় স্তর শেষ। তারপরে আমরা কি জানি, হাইড্রোজেন, এবং লাস্টে আমার কি, কপার, মার্কারি, আর্জেন্টাম এবং অরাম, মানে কি কপার, মার্কারি, সিলভার এবং আমার গোল্ড। তাহলে আমার এই হচ্ছে ছন্দটা। তোমরা নিজেদের মতো ছন্দ তৈরি করে নিতে পারো, বা আমার ছন্দটা চাইলে ব্যবহার করতে পারো, অথবা অন্য ছন্দ যদি তোমার আগে থেকে পড়া থাকে সেটাও পড়তে পারো, যেইটা তোমার ভালো মনে হয় সেটাই তুমি পড়বা। তো এইটা তোমাকে পড়তেই হবে, বিভিন্ন স্তরে তোমার মনে রাখতে হবে। কার কেন এটা মনে রাখতে হবে, ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে। এখানে তোমাকে যে কোনো একটার সাথে একটার সম্পর্ক বলবে, যে কার পাওয়ার বেশি, এর পাওয়ার বেশি, হ্যাঁ, আহ, এর পাওয়ার বেশি না এর বেশি, দুইটা জিনিস দিয়ে দেওয়া হবে, মানে চারটা অপশন দেওয়া হবে, বলা হবে যে নিচের কোনটি সঠিক, দেওয়া হবে তিনটা ভুল দেওয়া হবে, এর মধ্যে একটাকে দেওয়া হবে সোডিয়াম ইজ গ্রেটার দেন ম্যাঙ্গানিজ। তখন তুমি কিন্তু ওইখান থেকে মনে রাখার চেষ্টা করবা। আমি কিভাবে, আকানা, লিকে বাকানা, নাম দেখেই বুঝতে পারতেছো, লিথিয়াম, পটাশিয়াম বা ব্যারিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এটা হচ্ছে আমার প্রথম। তারপরে আমরা পড়তাম মগাল মঞ্জন কুরফেসিডি, মগ, আল, মন, জন, কুরফে, সিডি। মগাল কি, ম্যাগনেসিয়াম, আল অ্যালুমিনিয়াম, মন ম্যাঙ্গানিজ, জন জিঙ্ক, ক্রোমিয়াম, ফেরাস, সিডি, সিডি তো সিডি ক্যাডমিয়াম, মগাল মঞ্জন কুরফে সিডি। তারপর পড়তাম কি, তারপরে পড়তাম হচ্ছে কোনিএসএন পিবি। কোথায় লিখি, এখানেই লিখি, কোনিএসএন পিবি। তো কো নি এস এন পিবি, প্রত্যেকটার জাস্ট নাম। কোনিতে তো সিও, নিকেল, কোনি, এসএন পিবি, এই যে এসএন পিবি। আচ্ছা, এটা সম্ভবত পরের পেজেই লিখি, যেহেতু এটা আমরা পরের পেজেই পড়তেছি। এই যে কোনি এসএন পিবি, কপার, নিকেল, এসএন পিবি, প্লাম্বাম। এরপরে আমাদের আসে হাইড্রোজেন। এই তো একে দিয়ে যেহেতু আমরা সবার আহ প্রতিস্থাপনের পাওয়ারটা দেখতেছি, তো হাইড্রোজেন তো অ্যাকচুয়ালি আমার মাঝখানে বসায় দিলাম। এর নিচে যারা আছে তারা কোনো অবস্থাতেই প্রতিস্থাপন করতে পারে না, কাকে, হাইড্রোজেনকে। তো এইটার সত্যটা আমাদের জানতে হবে। সবার উপরে আছে সে, তাদের মধ্যে সবার উপরে আছে সে কপার, তারপরে আছে সে আমাদের মার্কারি, তারপর আছে সিলভার, সবার শেষে আছে আমাদের বিখ্যাত অরাম বা আমাদের
গোল্ড বা সোনা। তো সিইউ, এইচজি, এজি, এইউ, তো এইটা হচ্ছে আমাদের শেষের গ্রুপ, যারা কোনো অবস্থাতেই পারে না, এবং এর মধ্যেও সবচেয়ে কম কে? অরাম। এটা কিন্তু মেডিকেলে আসা কোশ্চেন। অরাম সে কোনো অবস্থাতেই পারে না এবং সবচেয়ে কম বিক্রিয়াশীল। তো আমরা কিভাবে পড়বো? এই যে এখানে বলা হয়েছে লেড থেকে উপরের দিকের ধাতুগুলো এইচ থেকে অধিক সক্রিয়, তাই এরা H2O এবং HCl থেকে এইচ কে প্রতিস্থাপন করতে সক্ষম। আমরা বুঝতে পারলাম যেহেতু লেড সবার নিচে আছে, এর উপরে যারা আছে সবাই হাইড্রোজেনকে কোনো না কোনো ভাবে প্রতিস্থাপন করতে পারে, এবং এইচ এর নিচে যারা আছে তারা কম সক্রিয়, এরা কোনো অবস্থাতেই প্রতিস্থাপন করতে পারে না। এটা আমরা অনেকবার বলার চেষ্টা করছি। তো যেটা হচ্ছে মেইন কথা, সেটা হচ্ছে এই সক্রিয়তা সিরিজ তোমাকে সিরিজ অনুযায়ী মনে রাখতে হবে। আমার সূত্রই যে তোমাকে পড়তে হবে কোনো এই নাই, এটা আমার কাছে ভালো লাগতো, আমি নিজের মতো বানিয়ে নিছি। তুমি নিজের মতো এটা বানিয়ে নিতে পারো, লাগলে আমারটা নিতে পারো, অথবা অন্য অনেক বইতে এরকম নেমোনিক দেওয়া থাকে, সেটাও তুমি ফলো করতে পারো, যেটা তোমার ভালো লাগে, কিন্তু তোমাকে পড়তেই হবে। লিখে বাকানা মগাল মঞ্জন কুরফি সিলিকনি এসএনপিবি, তারপরে হাইড্রোজেন সিইউ, তারপরে এইচজি, এজি, এইউ, এই সিরিজটা তোমাকে মনে রাখতে হবে। কে কার উপরে কে কার নিচে এইটাই তোমার আসবে। এটা কেন জানা লাগবে? কে কার উপরে কে কার নিচে, যে উপরে সে কিন্তু নিচের জনকে প্রতিস্থাপিত করে ফেলতে পারবে, এইটা আমাদের কালকের জন্য ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে উপরের দিকে অবস্থান করবে সে প্রতিস্থাপন করার ক্ষমতা তার বেশি, তার সেই ব্যাপারটা আমাদেরকে তখন কিন্তু ব্যবহার, আমাদের জ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এবং এমসিকিউ তো আসতেই পারে যে এর সাথে এর সম্পর্ক কি, কে বেশি, কে গ্রেটার দেন, কে লেসার দেন, সেই হিসেবে কিন্তু আসতে পারে। তো আমরা বুঝলাম কিনা এইটা আমাকে একটু জানায় দাও। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি। তো এখন এটার গুরুত্ব কি একটু আগেই বললাম, এটা একটা সক্রিয়তা সিরিজ দেখানো হয়েছে, যার অবস্থান যত উপরে সে তত সক্রিয়, এটা আমরা অলরেডি জানি। লিথিয়াম সবার উপরে, সে সবচেয়ে বেশি সক্রিয়। লিথিয়াম সবচেয়ে বেশি সক্রিয়। লিথিয়াম সবচেয়ে সক্রিয়, আর কিছু না জানলেও এইটা আমাদেরকে জানতে হবে, লিথিয়াম সবচেয়ে সক্রিয়। এখানে বলা হয়েছে কি, উপরের স্থানপ্রাপ্ত অধিক সক্রিয় ধাতু সিরিজে এর নিচে অবস্থিত কম সক্রিয় ধাতুর লবণের দ্রবণে ওই কম সক্রিয় ধাতুকে কি করতে পারে? প্রতিস্থাপন করতে হবে। একটু আগেই বললাম যে উপরে আছে সে নিচের জনকে প্রতিস্থাপন করে ফেলার ক্ষমতা রাখে, অর্থাৎ ওই আয়নকে বেশি সক্রিয় ধাতু বিজারিত করতে পারে। তার মানে কি, যে নিচে আছে তাকে বেশি সক্রিয় ধাতু যে উপরে আছে সে কি করে ফেলতে পারবে? বিজারিত করতে পারবে। এই যে দেখো, ম্যাগনেসিয়াম ধাতু দ্বারা জিঙ্ক সালফেট লবণের জিঙ্ক আয়নকে, জিঙ্ক ধাতু দ্বারা ফেরাস সালফেটের আয়নকে, এবং ফেরাস দ্বারা কপার সালফেটের আয়নকে বিজারণ করতে পারে। দেখো কি বলতেছে, ম্যাগনেসিয়াম দ্বারা জিঙ্ক, দেখো তো কোথায় কে আছে? ম্যাগনেসিয়াম উপরে আছে না জিঙ্ক উপরে আছে? এই দেখো, ম্যাগনেসিয়াম উপরে আছে, জিঙ্ক আছে নিচে, তাহলে কি করতে পারবে? জিঙ্ক সালফেট থেকে কিন্তু ম্যাগনেসিয়াম কি করতে পারবে? জিঙ্ককে প্রতিস্থাপন করে ফেলতে পারবে। এই যে দেখো কি করতে পারবে, ম্যাগনেসিয়াম জিঙ্ক সালফেটের ক্ষেত্রে প্রতিস্থাপন করে ম্যাগনেসিয়াম সালফেট জিঙ্ক তৈরি করে ফেলতে পারবে। আবার দেখো কি বলা হইতেছে, ফেরাসের সাথে কপার। আমরা তো দেখলামই ফেরাস তো এইখানে অবস্থিত, কপার তো হাইড্রোজেনের নিচে অবস্থিত, তো কপার সালফেটের সাথে ফেরাসের যদি প্রতিস্থাপন বিক্রিয়া হয় কি তৈরি হয়ে যাবে? আমার তৈরি হয়ে যাবে আমাদের জিঙ্ক সালফেট এবং ফেরাস, বা কপার সালফেট বা ফেরাস, যেটাই বলো তুমি একই জিনিস। তো সেটা হচ্ছে কি, যেহেতু আমাদের ফেরাসের নিচে বেসিক্যালি কপার অবস্থিত, এই যে দেখতে পাচ্তেছি ফেরাস এখানে, কপার তো নিচে, তাহলে কি করতে পারে? কপার সালফেট থেকে ফেরাস আলাদা করে ফেলতে পারবে। আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের যদি জিঙ্ক সালফেট, আমাদের যদি ফেরাস সালফেট থাকে সেখানে যদি জিঙ্ক এসে পড়ে, যেহেতু ফেরাসের থেকে জিঙ্ক উপরে অবস্থিত, সে কি করতে পারবে? জিঙ্ক সালফেট তৈরি করে ফেলতে পারবে। এইটাই লেখা আছে, জিঙ্ক আর ফেরাস সালফেটের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট তৈরি হয় এবং ফেরাস উৎপন্ন হয়ে যায়। এবং ধাতুর সক্রিয় সিরিজ সবল বিজারক এবং দুর্বল বিজারক চিহ্নিত করা যায়। সিরিজের উপস্থিত অবস্থিত ধাতুরা সবল বিজারক, তাহলে ওই যে লি, কে, বা, কানা, এরা কি? সবল বিজারক, এরা হচ্ছে সবল বিজারক। আর এদের ক্যাটায়ন সুস্থিত এবং দুর্বল জারক, তাদের ক্যাটায়ন যেমন লিথিয়াম প্লাস, এরা কিন্তু কি?
সুস্থিত অবস্থায় থাকবে, আর যারা নিচের দিকে অবস্থিত তারা দুর্বল বিজারক। এদের ক্যাটায়ন অপেক্ষাকৃত কম স্থায়ী এবং সবল জারক হয়। এরা কি করে? এরা ইলেকট্রন গ্রহণ করে, এরা ইলেকট্রন গ্রহণ করে সহজে ধাতুতে পরিণত হয়। আমরা যদি সিরিজের নিচের দিকে যাই, তারা কি? তারা হচ্ছে বেশি পাওয়ারফুল জারক। আমরা জানি জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তারা সহজেই ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয় যারা নিচের দিকে অবস্থান করে। যেমন করে বিশেষ করে এই যে ফেরাস, কপার, আমাদের এই যে নিকেল, তারপরে স্ট্যানাম, এরা কি করতে পারে? এরা হচ্ছে সবল জারক। তারা কি করতে পারে? এরা ইলেকট্রন গ্রহণ করে সহজেই ধাতুতে পরিণত হবে। আবার যদি আরো নিচের কথা চিন্তা করি, আমরা জানি নিচের চারজন তারা আরো সবল জারক। তারা আরো ভালোভাবে ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়ে যায়? ধাতুতে পরিণত হয়ে যায়। যেমন হচ্ছে এই যে কপার, কপার ধাতু কম সক্রিয়, কিন্তু কপার আয়ন সবল জারক রূপে আমার পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন মুক্ত করে কি করে? ধাতুতে, কপার ধাতুতে পরিণত হয়ে যায়। তার মানে কি? যারা নিচের দিকে অবস্থান করতেছে তারা পাওয়ারফুল জারক। জারক আমরা কি জানি? ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে তারা খুব ইজিলি ধাতুতে পরিণত হয়ে যায়। সক্রিয় সিরিজ তড়িৎ কোষে ক্যাথোড অ্যানোড নির্ধারণে সব ভূমিকা রাখে। সক্রিয় সিরিজ অনুযায়ী সক্রিয় ধাতুটা অ্যানোড, কম সক্রিয় ধাতুটা ক্যাথোড রূপে ব্যবহৃত হয়। আমরা এটা আগামী দিনে আমাদের এটা কাজে লাগবে। যারা বেশি পাওয়ারফুল, যারা উপরের দিকে অবস্থান করতেছে তারা হয়ে যাবে অ্যানোড, যারা উপরের দিকে অবস্থান করতেছে তারা হয়ে যাবে অ্যানোড, আর যারা নিচের দিকে অবস্থান করতেছে তারা হয়ে যাবে ক্যাথোড। আচ্ছা, এবং আমরা এইটুকুই দেখলাম এই সক্রিয় সিরিজে হাইড্রোজেনের নিচে অবস্থিত ধাতুগুলো তারা কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না, এরা জারণধর্মী অ্যাসিড। কারা জারণধর্মী অ্যাসিড? এই যে যেমন HNO3 এর সাথে ইলেকট্রন বিক্রিয়া দ্বারা আক্রান্ত হতে পারে। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস আমাদের জাস্ট জানা লাগবে, সেটা হচ্ছে রাজ অম্ল কি? রাজ অম্লকে বলা হয় অ্যাকুয়া রিজিয়া। এটা তোমাদেরকে জানতে হবে। রাজ অম্ল হচ্ছে অ্যাকুয়া রিজিয়া। অ্যাকুয়া রিজিয়া এটা হচ্ছে 1 মোল 1 m নাইট্রিক অ্যাসিডের সাথে 3 m হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। তো অ্যাকুয়ারিজিয়া বা রাজ অম্ল অ্যাকচুয়ালি কি? অ্যাকুয়ারিজিয়া বা রাজ অম্ল হচ্ছে 1 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। কিছু জানি বা না জানি, এটুক জিনিস আমাদেরকে জানতেই হবে, সেটা হচ্ছে রাজ অম্ল বা অ্যাকুয়ারিজিয়া অ্যাকচুয়ালি কি? 1 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো তোমাকে কনফিউজ করার জন্য কি দেওয়া থাকবে? 3 মোল নাইট্রিক অ্যাসিড, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমাদের ভালো করে বুঝতে হবে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 মোল নাইট্রিক অ্যাসিডই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রাজ অম্ল বা আমাদের অ্যাকুয়া রিজিয়া। তো আমাদের এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেল। তো কারো পর্যন্ত সিদ্ধি বলছো ব্রেক দেন না, আমাদের ব্রেকের আর দরকার নেই, আমাদের ক্লাসই শেষ। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো, তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের ক্লাস আজকে শেষ, রাতও হয়ে গেছে অনেক। কালকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। এর পরের দিনেও তোমাদের সাথে আমার দেখা হবে, সেটা হবে বায়োলজিতে। আমরা শ্বসন চ্যাপ্টার, আমাদের জিওলজির যে 5 নাম্বার চ্যাপ্টার শ্বসন চ্যাপ্টার পড়ার চেষ্টা করবো। কালকে আমরা এই যে আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। আচ্ছা, তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। আচ্ছা, হয়তো তোমাদের আর কোনো কোশ্চেন নাই। তো কোশ্চেন থাকলেও তোমরা পরে করতে পারো, কোনো সমস্যা নাই। আর যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এরকম প্রত্যেকদিনই আমরা ক্লাস করতেছি, 2টা করে ক্লাস করতেছি, পরীক্ষা দিতেছি। সবাই যেন পড়ালেখাটার সাথে একটু অ্যাসোসিয়েটেড হয়ে যায়, পড়ালেখা করতে থাকি। ক্লাসগুলো মিস হয়ে গেলেও অ্যাটলিস্ট যেন পরে আবার দেখার চেষ্টা করি, যেন আমাদের পড়ালেখার সাথে আমরা আপ টু ডেটেড থাকি। বিকজ অ্যাডমিশন টাইমটা খুবই শর্ট একটা টাইম, অ্যাডমিশন দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এটা তোমার অ্যাডমিশনের সফলতা ডিপেন্ড করবে তুমি কতখানি কষ্ট করেছো এই 3 মাস বা এই অ্যারাউন্ড টাইমটাতে। সেই কষ্টটা আর আগের তোমার মানে একাডেমিক লাইফে যত পড়ালেখার ইনপুটটা কিন্তু তোমার এই অ্যাডমিশনে ভূমিকা রাখবে। তো শেষ সময়ে যেন আমরা হাল ছেড়ে না দেই, এইটাই যেন সবার প্রতি উদ্দেশ্য থাকবে। তো সবাই ভালো থাকো। সবারকে সালাম জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। কালকে আবার আমরা ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে।